ভালো আছে সবাই? ট্রেনিংটা নেবো তো? তো এনার্জি থাকবো তো শেষ পর্যন্ত? আজকে অনেকে আসেনি, দাদা একটু আগেই বলছিল, তাই তো? তাও যেন মনে না হয় যে অনেকে আসেনি, আমরাই পূরণ করে দেবো আওয়াজ দিয়ে। তো আজকে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। আজকে সত্যি কথা আমি প্রতিবার মনে করি যে এই স্টেজগুলো আমাদের জন্য না, আমরা বড় ট্রেনারও না, ট্রেনার হলো বিকাশ ঘোষ, হ্যাঁ কি না? ট্রেনার হলো সিরাজুল মারাবি, ট্রেনার হলো রাহুল গান্ধী। তো সিনিয়ররা আমাদেরকে যোগ্য মনে করেছেন, তাই হয়তো এই জায়গাগুলো দেন, এটাই অনেক বড় কথা, হ্যাঁ কি না? তবে একটা কথা বুঝতে হবে, অনেকে মনে করে দিদি সিনিয়রদের বিজনেস হয়ে গেছে, লিডারদের বিজনেস হয়ে গেছে, তাই হয়তো ওরা বিজনেস করেছে। ইয়েস, অনেকে এটা ভাবতেই পারে, কিন্তু না, ওরা বিজনেস করেছে বলেই ওদের বিজনেস হয়েছে, হ্যাঁ কি না? তো আজকে আমরাও সেম প্রসেসে এখান থেকে ডেভেলপ করেছি। আজকে সত্যি কথা বলতে গেলে সিনিয়ররা যেগুলো যেগুলো বলতো সেগুলোই মেনটেনেন্স করার চেষ্টা করতাম, আর তাই হয়তো আজকে এই জায়গাটা পেয়েছি। যদি এখানে আমরা প্রত্যেকটা ছেলেমেয়ে যদি এগুলোকে মেনটেনেন্স করি, হয়তো কালকে সেম জায়গাটা আমরাও চলে আসতে পারি। ইয়েস, কিন্তু আজকে একটা কথা বলবো, দিল থেকে কিছু কথা বলবো, দিল থেকে নিতে হবে, পারবো? মন থেকে বলবো, মন থেকে নিতে হবে, একদম। সবাই রেডি তো? ওকে, ভেরি গুড, গুড এনার্জি। তো আগে আমাকে বুঝতে হবে হোয়াই হল ট্রেনিং। আমরা প্রতি সপ্তাহে একদিন করে হলে আসি, হ্যাঁ কি না? পরিবারের সাথে যুদ্ধ করে, মার্কেটের সাথে যুদ্ধ করে, ট্রেনে যুদ্ধ করে। ইয়েস, তো এই হল ট্রেনিংটা কেন আমাকে বুঝতে হবে। ট্রেনিং হলো পুষ্টির মতন। পুষ্টি মানে যেটা আমাকে আগামী যুগে অনেক বড় করবে, অনেক বড় জায়গা বানিয়ে দেবে, অনেক ডেভেলপ করাবে। ইয়েস, আজকে যদি তুমি একটা কথা বলো, আমাদের বাড়িতে যদি কোনো কারোর বাড়িতে যদি বাচ্চা কোনো বেবি থাকে, সে হয়তো ভালো করেই জানবে একটা বাচ্চাকে তার মা কিন্তু জোর করে খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? জোর করে। বাচ্চাটা খাবে না, তারপরেও খাওয়ায়। ইয়েস, বাচ্চাটা দুষ্টুমি করে, তারপরেও তার মা কিন্তু জোর করে ঘুম পাড়ায়। কেন? কারণ ওটার বাচ্চার জন্য নিডেড, ওটা প্রয়োজন, হ্যাঁ কি না? কারণ আজকে যদি ও না খায়, না ঘুমায়, তাহলে কালকেও তার শারীরিক প্রবলেম হতে পারে। ইয়েস, তাহলে আজকে ঠিক সেম এই ট্রেনিংটাও আমার কাছে পুষ্টির মতন। আজকে যদি না নিই, কালকে তাহলে ডেভেলপ করতে অনেক প্রবলেম হতে পারে। ইয়েস, এখানে আমরা সবাই আজকে এখানে বসে আছি লিডারশিপ দেওয়ার জন্য স্মার্ট ভ্যালুতে, হ্যাঁ কি না? তাহলে আগে আমাকে জানতে হবে স্মার্ট ভ্যালুতে যারা লিডার হয়েছে তারা কিন্তু এই ট্রেনিং গুলো নিয়েই কিন্তু হয়েছে, হ্যাঁ কি না? আজকে বিকাশ ঘোষ বিকাশ অফ এই ট্রেনিং, আজকে সিরাজুল মারাবি বিকাশ অফ ট্রেনিং, আজকে রাহুল বিকাশ অফ ট্রেনিং, আজকে আমরা বিকাশ অফ ট্রেনিং, আজকে তোমরা বিকাশ অফ ট্রেনিং, হ্যাঁ কি না? তাই ট্রেনিংটাকে ভালো করে দিতে হবে। তবে এই ট্রেনিংটা নেওয়ার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হলো এনার্জি, আর দুই হলো এক্সাইটমেন্ট। কারণ পৃথিবীর প্রত্যেকটা ফিল্ডে যারাই সাকসেসফুল হয়েছে, তারা সবাই কিন্তু প্রচন্ড লেভেলে এনার্জেটিক পারসন, হ্যাঁ কি না? আজকে যদি আমি শাহরুখ খানের কথা বলি, তাহলে শাহরুখ খান কিন্তু দেখে কি মনে হয় এনার্জি নেই, তাই তো? মনে হয় নো। আজকে শাহরুখ খান কি করছে, আমার বাবার বয়সী, হ্যাঁ কি না? 59-60 বছরের একটা লোক কি করছে, সিক্স প্যাক বানাচ্ছে, তাই তো? আর সিক্স প্যাক বানিয়ে কি করছে, জাওয়ান বের করছে, ডানকি বের করছে, পাঠান বের করছে, হ্যাঁ কি না? সিক্স প্যাক বানাচ্ছে, 8 প্যাক বানাচ্ছে। আর সেম বয়সে আমার বাবা কি করছে, ওষুধের প্যাক বানাচ্ছে, তাই তো? হ্যাঁ, জামানে কি করছে, শাহরুখ খান 4-5টা রোল করে দিলে একা, হ্যাঁ কি না? পা এখান থেকে ঝাম্মাচ্ছে, ওখান থেকে ঝাম্মাচ্ছে। ইয়েস অর নো? আর আমার গার্জেন সেম বয়স, আমার বাবার বয়সও ঠিক সেম 58 সাল। আমার বাবা 2 কদম আগে কি করছে, কোমরে কি ব্যথা, হ্যাঁ কি না? তারপর আমার প্রচন্ড, কারণ আমার বাবা ফেলিওর পারসন, হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকটা সাকসেসফুল পারসনের কিন্তু জীবনে কিন্তু এনার্জিটা ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। আজকে শুধু শাহরুখ খান বলে না, আজকে তুমি বিরাট কোহলিকে দেখো, আচ্ছা ও কি মাঠে গিয়ে কি উল্টো থাকে? কি মানে কি এনার্জি নেই মনে হয়? কি এক্সাইটেড ভাই, হ্যাঁ কি না? ম্যাচ খেলার জন্য কি এক্সাইটেড, জেতার জন্য কি এক্সাইটেড, হ্যাঁ কি না? কারণ ওদের মধ্যে এনার্জি থাকে। আজকে তুমি অরিজিৎ সিংকে দেখো, সিঙ্গিং প্ল্যাটফর্মে দেখে নাও, ওরা কিন্তু এনার্জির সঙ্গেই কিন্তু কোনো না কোনো গান ভালোবেসে এনার্জির সঙ্গে এক্সাইটমেন্টের সঙ্গেই করে, হ্যাঁ কি না? আজকে ডান্সিং প্রফেশনে দাও, তুমি যে প্রফেশনে যাও না কেন, সবাই দেখবে এনার্জি এবং এক্সাইটমেন্ট নিয়ে সেখান থেকে বড় কিছু করছে, হ্যাঁ কি না? তাহলে আমাকে যদি মনে হয় স্মার্ট ভ্যালু থেকে কিছু করার লাগবে দিদি, তাহলে আমার কাছেও কিন্তু এনার্জি আর এক্সাইটমেন্ট দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমি এইটুখানি মনে করি বিকাশ দার টিমে এই দুটোর কোনো কমতি নেই, প্রত্যেকটা ছেলে প্রচন্ড আজকে রিয়েলি বলতে, যখন আমরা প্রথম স্টার্ট করেছিলাম, রবীন্দ্র ভবন বলে একটা জায়গা আছে দমদমে, স্মার্ট ভ্যালুতে বিকাশ দার টিমে ছেলেমেয়েরা এতটাই মানে এক্সাইটেড। একদিন কি হয়েছিল, হল কর্তৃপক্ষের কোন একটা লোক স্টেজ থেকে এপার থেকে ওপার যাচ্ছে, তাতেও দেখবে সবাই হাত তালি দিচ্ছে। কেন? এতটা লেভেলের এক্সাইটেড। কিন্তু সবার মধ্যে এই দুটো জিনিস থাকবে না।
কেউ না কেউ এখানে এসে ঘুমাবে, কেউ না কেউ এখানে এসে মুর্দা মানুষের মতন পড়ে থাকে। কারণ আজকে এই হলে আমরা যতজন পার্সন এসেছি, যতজন অ্যাসোসিয়েট আছি, আমরা এখানে 3টে অ্যাসোসিয়েট বিলং করি, 3টে অ্যাসোসিয়েট। দিদি 3টে অ্যাসোসিয়েট বলতে বলছে প্রথম অ্যাসোসিয়েট থাকবে যে খুব জেনুইন। কি বললাম? প্রথমটা কি বললাম? প্রথম লেভেলে জেনুইন অ্যাসোসিয়েট। কি বললাম? জেনুইন। কেন দিদি জেনুইন? এরা বিজনেসটাকে মন থেকেই ভালোবাসে, স্মার্ট গোল্ডটাকে মন থেকেই ভালোবাসে, মন থেকেই করে। এদেরকে ট্রেনিং এর জন্য ডেকে ডেকে আনতে হয় না। এরা যদি জানতে পারে যে 16 তারিখে হল ট্রেনিং আছে, কোন সিনিয়র বলুক অথবা না বলুক ঠিক চলে আসে। কেন জানে? এই বিজনেসটা আমার জীবনে বড় হতে হবে আমাকে। এদের মধ্যে আলাদা একটা জেদ থাকে, এরা জীবনে কিছু করতে চায়, এদের মধ্যে আলাদা একটা জাজবা থাকে। এরা কারোর পরোয়া করে না, কোন সিনিয়র এসছে কোন জুনিয়র এসছে কারোর পরোয়া করে না। এরা মনে করে যে আমরা গরিব ঘর থেকে বিলং করি, আমাকে স্মার্ট ভ্যালু সুযোগ দিচ্ছে, আমাকে বড় কিছু করতে হবে, তাই এরা যে কোনো পরিস্থিতিতে চলে আসে। আর এরাই আগামী যুগে লিডার হয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, আজকে অনেকে আসেনি কেন? বৃষ্টি, তাই তো সকালবেলা আমরাও বেরোনোর সময় দেখেছি বৃষ্টি। আচ্ছা, বৃষ্টিটা কি শুধু কি ওদের মাথার উপরে পড়েছে, আমাদের মাথার উপর পড়েনি? তাহলে আমরা কেন এসেছি? একটাই কারণ, স্মার্ট গোল্ডটা পেয়েছি দিদি, ট্রেনিংটা হার হালাতে নিতে হবে। হ্যাঁ কি না? ট্রেনিং নেব না এই ভাবনাও তাদের মাথায় আসে না। আর এরাই জীবনে বড় কিছু করে দেখিয়ে দেয়। এরা খুব হয় জেনুইন অ্যাসোসিয়েট। সেকেন্ড অ্যাসোসিয়েট কি হয়? বলছে ফেক অ্যাসোসিয়েট। ফেক অ্যাসোসিয়েট বলতে দিদি সে আবার কেন? বলছে এদেরকে সিনিয়র টেনে টেনে আনে, তাই তো? এসো ভাই, তোমাকে বিরিয়ানি খাওয়াবো ট্রেনিং এর পরে। হ্যাঁ, আজকে এসো, পরের দিন আসো আর না আসো, আজকে এসো, মানে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়। আর এরা জোর জবরদস্তি হলে আসে। কেন হলে আসে? না সিনিয়র যদি আমার তারা যদি কিছু করে দেয়, যাই বাবা চলে যায়। আর তারপরে এরা এখানে আসে এবং আসার পরে রেসপন্সও করে। রেসপন্স করে না তাও না, রেসপন্সও খুব ভালোই করে। যখন কোনো সিনিয়র বলে এই কাজটা করতে পারবে, ইয়েস দাদা করে দেবো। হ্যাঁ, আর তারপর থেকে হল থেকে বেরিয়ে কি করে? ছাড়তো, হলেও তো কত কথাই বলে। হ্যাঁ কি না? মানে যেটা দেখায় সেটা কিন্তু না। এরা হয় প্রচন্ড ফেক অ্যাসোসিয়েট হয়। আর 3 নম্বর অ্যাসোসিয়েট কি হয়? শো আপ অ্যাসোসিয়েট। শো আপ বলতে মানে কি? বলছে এরা দেখায় এরা আছে, কিন্তু আদৌ এরা নেই। এরা কেন এসেছে জানে না, কি জন্য এসেছে জানে না। সবাই এসেছে তাই এসেছি। কমেডির কথাও ভালো হলেও হাসে না, ইমোশনাল কথা হলেও কাঁদে না, ইয়েসও বলে না, নো বলে না, চুপচাপ এক জায়গায় বসে থাকে। এরা দেখায় আমি আছি, কিন্তু আদৌ কিন্তু এরা নেই। আর এরা কিন্তু বেশি দিনের কিন্তু পাবলিক না স্মার্ট ভ্যালুতে। তাহলে এই 3টে ক্যাটাগরির মানুষ কিন্তু আজকে কিন্তু এই জায়গায় বসে আছে। হ্যাঁ কি না? তাহলে দিদি এই 3টে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি আগে বড়? বলছি আমি যদি আমার নামটা প্রথম ক্যাটাগরির মধ্যে নিয়ে চলে আসতে পারি, তাহলে হয়তো এই বিজনেস থেকে আমার জন্য লিডারশিপের জায়গাটা পড়ে আছে। ইয়েস, এবার আমাকে বুঝতে হবে দিদি আমি তো প্রথম ক্যাটাগরির মধ্যে নেই, তাহলে কি করা যেতে পারে? চেষ্টা তো করতে পারি প্রথম ক্যাটাগরির মধ্যে আসতে। হ্যাঁ কি না? কারণ 20 বছরের অভ্যাস কখনো 20 দিনে চেঞ্জ হতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি চায়, সে আস্তে আস্তে প্রতিদিন একটা করে জিনিস যদি চেঞ্জ করে নেয়, তাহলে 365 দিনে 365 বার চেঞ্জেস আসতে পারে। ইয়েস, তাহলে আমাকে বুঝতে হবে আমাকে জেনুইনের আসলে জায়গায় যেতে হবে। আচ্ছা, এখানে আমরা কেউ চাই এসেছি 5 বছর থাকবো, কিছু হবে না, ছুটে যাবো? এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু একটা আশা নিয়ে এসছে দিদি। আজকের এই স্টেজগুলোতে বড় বড় সিনিয়ররা বিলং করে, একটা দিন আসবে যেদিন আমি এই স্টেজে থাকবো। ইয়েস অর নো? আজকে ট্রেনিংটা নেবো, ট্রেনিংটা শিখবো। আর ট্রেনিংটা শিখবো একটাই কারণে, কারণ আগামী যুগে আমাকেও ট্রেনিংটা শেখাতে হবে। ইয়েস, এই মাইন্ডসেটটা নিয়ে। তাই ট্রেনিংগুলোকে কখনো মিস করলে হবে না, ট্রেনিংটাকে ভালোবেসে নিতে হবে। একটা মানুষ এখান থেকে কি আমাকে বোঝাতে চাইছে? তোমার কি মনে হয় আজকে যদি হল ট্রেনিংটা নাও নেওয়া হতো, তাহলে কি রাহুলদার কোনো ফারাক পড়তো? সিরাজুলদার কোনো ফারাক পড়তো? মাস গেলে মানুষটা লাখ লাখ টাকা ইনকাম করে। ইয়েস, তাহলে এত অ্যারেঞ্জমেন্ট কেন? কাদের জন্য? হ্যাঁ, 100% আমাদের জন্য। হ্যাঁ কি না? তাই ট্রেনিংটাকে কোনো কারণে মিস করলে হবে না। যাই পরিস্থিতি আসুক, ঝড় আসুক, যাই আসুক, ট্রেনিং নেবো মানে ট্রেনিং নেবো। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। পারবো একদম শেষ পর্যন্ত ট্রেনিংটা নিতে হবে, বুঝতে হবে, জীবনে অ্যাপ্লাই করতে হবে। পারবো? এবার আসি কথায়। অনেক ছেলে এখানে মনে মনে ভাবতেই পারে দিদি পৃথিবীর বুকে এত প্ল্যাটফর্ম আছে, এত প্ল্যাটফর্ম, তাহলে আমি স্মার্ট ভ্যালুটাই কেন করবো? হয় স্মার্ট ভ্যালু, হ্যাঁ কি না? জানা উচিত তো। স্মার্ট ভ্যালুটাই কেন করবো? তার আগে আমি একটা কথা বলতে চাই, এখানে আমরা যতগুলো অ্যাসোসিয়েট আছি, আগে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, আমরা লাকি না আমরা আনলাকি? তোমরাও বলছো লাকি, যদি আমার কথা বলো আমিও বলবো আমরা খুব লাকি। এবার কোশ্চেন ইজ দ্যাট হোয়াই, কেন আমরা লাকি? বলছে প্রথম কথা, আমাদের লাকি হওয়ার অনেকগুলো কারণ আছে।
আজকে যদি আমরা লাকি বলি, আমরা এখানে সবাই মানুষ রূপে বসে আছি। ইয়েস, প্রথম লাকি কেন? আমরা হিউম্যান, তাই তো? আমরা মানুষ, হ্যাঁ কি না? পৃথিবীর বুকে লাখ লাখ কোটি কোটি জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ আছে, হ্যাঁ কি না? তার মধ্যে ভগবান আমাদেরকে মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছে, কারণ পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ কোনো জীব হয় সেটা হলো মানুষ। আর মানুষই একমাত্র জীব যে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে। মানে ওপরওয়ালা আমাদেরকে প্রথম একটা সুযোগ দিয়েছে মানুষ হয়ে কিছু করে দেখানোর। ইয়েস, কারণ একটা কথা বুঝবে, একটা মানুষ যদি চাঁদে যেতে পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার থেকে অনেক বড় বড় কাজ করে দেখাতে পারে। ইয়েস, তাহলে প্রথম আমরা লাকি কেন? বিকজ আমরা হিউম্যান। সেকেন্ড আমরা লাকি কেন? বলছে সেকেন্ড লাকি, বলছে আমরা মানুষ হয়তো জন্মেছে ঠিকই, কিন্তু এমন একটা কান্ট্রিতে, যে কান্ট্রিটার নাম কি? ইন্ডিয়া। হ্যাঁ, ভারতবর্ষ। অনেক এখানে মনে মনে ভাবতেই পারে, যদি ইন্ডিয়ায় না জন্ম, যদি আমেরিকায় জন্মতাম জীবনটা মনে অনেকটা সুন্দর হতো। হ্যাঁ, অনেকে মনে করে দিদি ইন্ডিয়া তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফরেন কান্ট্রিতে জন্মালে মনে হয় জীবনটা মনে হয় বেশি ভালো হতো। আমি বলবো না। কেন? বলছে ফরেন কান্ট্রির ছেলেমেয়েদের একটা টার্গেট থাকে, ওদের একটা ভিশন থাকে। ওরা 18 ইয়ার্স হয়ে যাওয়ার পরে ওদের মধ্যে একটা কেরিয়ার বানানোর খিদে থাকে। তাই ওখানে কম্পিটিশন কিন্তু ইন্ডিয়ার থেকেও বেশি, কারণ সবাই চাইছে জীবনে কিছু করতে। ইয়েস, তাহলে ওই মার্কেটে হয়তো আমি হারিয়ে যেতে পারতাম, বাট আমরা খুব লাকি, কারণ আমরা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, যেখানে 90% ছেলে মেয়ে কি? ডিফোকাসড, থাকে না? পাবজি, ফ্রি ফায়ার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধবী, এই আজকে নবী দিবস, কালকে পান্তা খাওয়ার ডেট, তাই তো? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো, এই সবে ফোকাস। আজকে হলে না আসে প্ল্যানিং করছে কালকে পুজো কমপ্লিট করার পরে রাতের বেলা কি হবে, তাই তো? রাতের বেলা আমরা ভাই 4 জন মিলে কি করতে পারি, হ্যাঁ কি না? তারপরে এই মার্কেটে বলতে গেলে সবাই ডিফোকাস। আর ওই ডিফোকাস দেশে যদি আমি 1% ফোকাস হতে পারি, তাহলে ইন্ডিয়ার বুক থেকে আমিও নাম কামিয়ে বেরিয়ে যেতে পারি স্মার্ট ভ্যালুর জারিয়াতে। ইয়েস অর নো? আমরা ইন্ডিয়ান, লাকির ব্যাপার। এখানে একটুখানি ফোকাস। ফরেন কান্ট্রিতে একটা 18 ইয়ার্স এর ওল্ডের ছেলের টার্গেট কি? আমি নিজের পায়ে দাঁড়াবো, হ্যাঁ কি না? নিজে কিছু একটা করব। আর ইন্ডিয়ার লোক একটা 28 বছরের ছেলে পড়াশোনা করে, আর তার গার্জেন বলে আমার ছেলে তো এখন ছোট, তাই তো? 28 বছরের ছেলে নাকি ছোট, আমার ছেলে তো এখন ছোট, দেখো পড়াশোনা করছে। হ্যাঁ, ওর কি এখন কিছু করার বয়স হয়েছে? ইয়েস আর নো? তার মানে একটা বয়সে মানুষ জীবনে জায়গা বানিয়ে নিচ্ছে, আর একটা বয়সে গিয়ে মানুষ কিছু করতে পারছে না। ইয়েস, তাহলে আমরা ভীষণ লাকি দিদি, কারণ আমরা ইন্ডিয়াতে জন্মেছি এবং আমাদের কাছে ফোকাস করার মতো স্মার্টফোনের মতো একটা প্ল্যাটফর্ম আছে। ইয়েস আর নো? তাহলে আমরা সেকেন্ড লাকি কেন? বিকজ আমরা ইন্ডিয়ান। বলছে থার্ড লাকি কেন? বলছে ইন্ডিয়াতে জন্মেছি তো খুবই ভালো, তারপরে আমরা কি পেয়েছি? বলছে নেটওয়ার্ক মার্কেটিং এর মতন একটা ইন্ডাস্ট্রি পেয়েছি, তাই তো? ইয়েস, ইন্ডিয়ার বুকে লাখ লাখ প্রফেশন আছে, হ্যাঁ কি না? কিন্তু আমরা ভীষণ লাকি যে আমাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং আছে, হ্যাঁ কি না? দিদি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে লাকির কি সম্পর্ক? বলছে এপিজে আব্দুল কালাম বলছে, আমি বলছি না বস, এপিজে আব্দুল কালাম বলছে 21st সেঞ্চুরির সবথেকে গ্রোয়িং বিজনেস হলো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এভরি ইচ অ্যান্ড ওম্যান, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত হওয়া উচিত, যদি তারা তাদের ফিল্ডে ক্যারিয়ারটা বানাতে পারে। তাহলে এটা আমার কথা না, এটা এপিজে আব্দুল কালামের কথা। আজকে কি মনে হয় তোমার কাকার থেকে এপিজে আব্দুল কালাম বেশি অশিক্ষিত, তাই তো? তোমার পাড়ার কোনো দাদার থেকে এপিজে আব্দুল কালামের জ্ঞান বেশি কম, তাই তো? তাহলে আজকে এপিজে আব্দুল কালাম এই কথাটা বলছে, যেখান থেকে আজকে ইন্ডিয়ার বুকে না অল ওভার ওয়ার্ল্ডের নেটওয়ার্ক মার্কেটিং 100 বছরের কোম্পানি পুরো ওয়ার্ল্ডে তালকা বাঁচিয়ে রেখেছে। আমিও ভীষণ লাকি, কারণ আমি সেম একটা প্ল্যাটফর্মের সুযোগ পেয়েছি, হ্যাঁ কি না? যেখান থেকে দাঁড়িয়ে আমিও আমার কম্পাউন্ডিং এ জীবনটা চেঞ্জ করতে পারি। ইয়েস, বলছে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিংও না, তার থেকেও লাকি কেন? 4 নম্বরে, কারণ আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি। হ্যাঁ, স্মার্ট ভ্যালু লিমিটেড একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছি, হ্যাঁ কি না? আজকে বুঝতে হবে, একটু নলেজ রাখতে হবে। বলছে ইন্ডিয়ার বুকে 1000টা প্লাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে ইন্ডিয়ার বুকে, তার মধ্যে 457টা লিগ্যাল কোম্পানি। বুঝি তো এগুলো বুঝি তো? এগুলো বুঝি নিশ্চয়, এগুলো ক্লিয়ার করার মতন কিছু নেই। 457টা লিগ্যাল কোম্পানি।
আচ্ছা এই 757টা লিগাল কোম্পানির মধ্যে যদি নাম্বার 1 কোন একটা জায়গা বানিয়ে রেখেছে সেটা মাত্র একটাই ইন্ডাস্ট্রি, যার নাম হলো স্মার্ট ভ্যালু লিমিটেড, ঠিক না? আর আমরা সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে চলে এসেছি, ঠিক না? তাহলে আমাকে বুঝতে হবে এখান থেকে দাঁড়িয়ে এক একটা গরিব ঘরের অর্ডিনারি ছেলেমেয়েরাও জীবনে এক্সট্রাঅর্ডিনারি জায়গা বানিয়ে নিচ্ছে। তার মানে আমাকে বুঝতে হবে কতটা লাকি। এত ইন্ডাস্ট্রি আছে দিদি, এত নেটওয়ার্ক মার্কেটিং, স্মার্টফোনটা এখানে না, বিকজ আমি লাকি পারসন। আর বলছে ফিফথ কি স্মার্ট ভ্যালু পেয়েছি, তো ভালো কথা। হ্যাঁ, যে মানুষটার টিম থেকে বিলং করি সেটা মনে হয় বান্ধব, তাই না? বিকাশ কোচের টিম থেকে বিলং করি, বল এর জন্য নিজেদের জন্য প্রাউড হওয়া উচিত যে আমি বিকাশ কোচের টিম থেকে বিলং করি। এর জন্য নামের মধ্যে কোনটা ডেভেলপমেন্ট ব্যাপার, তাই তো? বিকাশ মানেই তো ডেভেলপমেন্ট, হ্যাঁ কি না? নামের মধ্যেই ডেভেলপমেন্ট ব্যাপার। আজকে ইন্ডিয়ার মুখে যদি 48 লক্ষ ছেলেমেয়ে যদি স্মার্ট ভ্যালুর সঙ্গে যুক্ত হয়, আমি এরকম অনেক ছেলেমেয়েকে দেখেছি যারা মনে মনে ভাবে যে দিদি তুমি তো বিকাশ বাজার টিমে কাজ করো, এই সামনে যদি বিকাশ বাজার টিমে চান্স পেতাম না, বেশি ভালো হতো। তোমরা হয়তো নিজেরাও হয়তো এই কথাগুলো শুনবে, আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেকেই কথাগুলো বলছে, বলে আচ্ছা তুমি না বিকাশ বাজার টিমের মেয়ে, তুমি বুঝলে কি করে? বলছে তোমার প্রোফাইল দেখেই বোঝা যায়। তাহলে ভাবো একটা মানুষ কি লেভেলের জায়গা বানালে শুধু লুকিং দেখে বোঝা যায় সে কোন টিম থেকে বিলং করে। আর এটা ওয়ান অনলি পজিটিভ শুধুমাত্র বিকাশদার জন্য, হ্যাঁ কি না? আজকে প্রেস কোড দেখে বোঝা যায় যেটা নিশ্চয়ই বিকাশ কোচের টিমেরই ছেলে হবে। এরকম প্রেস কোড না হলে মেনটেন করতে পারবে না। আজকে ফেসবুকের প্রোফাইলে যাবে, ফেসবুকের প্রোফাইলটা স্ক্রল করতে করতে দেখবে এত পজিটিভ নেই, এত পজিটিভ দেখেই বুঝতে পারবে এটা বিকাশ কোচ ছাড়া অন্য কারোর টিমে হতে পারে না। বস তার মানে যেখানে আমাদের সিনিয়র নাম্বার 1, যেখানে আমরা যে নাম্বার 1 টিম থেকে বিলং করছি, তার মানে এখানে আমরা নির্দ্বিধায় এখানে আমরা প্রত্যেকটা ছেলেমেয়ে নাম্বার 1 হওয়ার সুযোগ পেতে পারি। আর শুধুমাত্র বিকাশ দা বলে না, বিকাশ দার টিম একটা ওয়ান্ডারফুল পারসন যে আমরা রাহুল রায় তার টিম থেকে বিলং করি, আর তার টিমে মোস্ট শুধুমাত্র বিকাশ দার টিম বলে না। আজকে ইন্ডিয়ার মুখে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সব থেকে কম আইডির ডায়মন্ড অ্যাচিভার যে মানুষটা সিরাজ মুরাদি, তার কি হতে পারে? ভগবান তো সব লাখ তো আমাদেরকেই দিয়ে দিয়েছে। এবার বলে এতগুলো কথা শোনার পরে কি মনে হয় আমরা লাকি না আনলাকি? 100 না 1000% আমরা লাকি। শুধু সাকসেসের ভিড়ে দাঁড়িয়ে যাও, বলছে সাকসেসফুল হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, সাকসেসের ভিড়ে দাঁড়িয়ে যাও, মানুষ তোমাকে ঠেলে ঠেলে ধাক্কা দিতে দিতে তোমাকে সাকসেসফুল বানিয়ে দেবে, হ্যাঁ কি না? আর সেম জিনিসগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের টিমে আছে, হ্যাঁ কি না? তাহলে আমাকে এবার বুঝতে হবে যে লাখটা তাহলে এলো কোত্থেকে, এটা বোঝানো দরকার যে লাখটা এলো কোত্থেকে, হ্যাঁ কি না? আমরা নিজেরা চয়েস করেছি লাখটাকে? বলছেন না, যে কোনো প্রফেশনে চান্স পেতে গেলে, যে কোনো প্রফেশন থেকে ডেভেলপ করতে গেলে দুটো রুলস লাগে, দুটো। বলছে কি কি? বলছে একটা হয় বাই চয়েস আর একটা হয় বাই চান্স। কি বললাম? একটা হয় বাই চয়েস আর একটা হয় বাই চান্স, হ্যাঁ কি না? তাহলে আমাকে বুঝতে হবে আজকে যে আমরা এই ইন্ডাস্ট্রিতে চলে এসেছি, আচ্ছা আমরা কি বাই চয়েস এখানে এসেছি? বলছেন না, পৃথিবীর প্রত্যেকটা ফিল্ডে যে মানুষ যে ফিল্ডে যায় না কেন সে কিন্তু বাই চয়েস কিন্তু সেই প্রফেশনটাকে চুজ করে। ইয়েস, আজকে তুমি যদি একটা ডক্টরের কথা বলো, তাহলে তোমার কি মনে হয় একটা ডক্টর 32 বছর বয়সে গিয়ে ডক্টর হয়? রেসপন্স পেলাম না। 32 বছর বয়সে গিয়ে ডক্টর হয়? বলছে নো, সে 16 বছর বয়সে যখন মাধ্যমিকটা দেয় তখনই কিন্তু ক্লিয়ারটা করে নেয় যে মাধ্যমিকের পরে আমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ আমাকে ডক্টরটা হতে হবে। তাই সে এমএসসি করে, বিএসসি করে, এমবিবিএস করে, তারপরে গিয়ে ডক্টর হয়, হ্যাঁ কি না? তাহলে একটা মানুষ যে প্রফেশনে চান্স পাবে তার জন্য কত বছর আগে থেকে ভেবে রেখেছে? 16 বছর আগে থেকে ভেবে রেখেছে, হ্যাঁ কি না? লাখ লাখ টাকা খরচা করেছে, 16 বছর ওয়েট করে তারপরে ডক্টরের জায়গায় গিয়ে পৌঁছেছে, হ্যাঁ কি না? শুধুমাত্র ডক্টর বলে না, তুমি ইঞ্জিনিয়ারকেও দেখে নাও, তুমি একটা ইঞ্জিনিয়ারকে দেখে নাও, তুমি একটা ক্রিকেটারকে দেখে নাও। আচ্ছা একটা ক্রিকেটার যে আন্ডার-19 খেলে, আচ্ছা সে কি আন্ডার-19 খেলার আগের বছর থেকে ক্রিকেট খেলা প্র্যাকটিস করে, তাই তো? সে হয়তো 5 বছর বয়স থেকে ক্রিকেটটা খেলে, হ্যাঁ কি না? যখন তার হাইট আর ব্যাটের হাইট সমান, ইয়েস, 5 বছরের বাচ্চা কতই বা বড় হবে? এইটুখানি। বলছে তার হাইট আর ব্যাটের হাইট যখন সমান তখন থেকে কিন্তু ক্রিকেটটা নিয়ে ভাবে, ওর একটাই শব্দ, 5 বছর বয়স, জানে না সাকসেস কি, জানে না লাইফ কি, জানে না মার্কেট কি, জানে না কিচ্ছু, তারপরে 5 বছর থেকে প্ল্যানিং করে নেয় আমি কি হবো? আমি ক্রিকেটার হবো, হ্যাঁ কি না? আর ও জানেও না যে কবে ইন্ডিয়ান ক্রিকেট টিমে
চান্স পাবে, হ্যাঁ কি না? না জেনে ও কিন্তু কন্টিনিউ কিন্তু ক্রিকেটটার প্রতি কিন্তু ধ্যানটা রাখে, লাখ লাখ টাকা খরচা করে কয়েক বছর দিয়ে দেয়, হ্যাঁ কি না? তারপরে গিয়ে ক্রিকেটার হয়। শুধু ক্রিকেটার বলো না, তুমি ডান্সিং প্ল্যাটফর্ম দেখো, তুমি সিঙ্গিং প্ল্যাটফর্ম দেখো, যে প্ল্যাটফর্মে তুমি দেখো না কেন, প্রতিটা প্ল্যাটফর্ম কিন্তু বাই চয়েসেই মানুষ সুযোগটা পেয়েছে, হ্যাঁ কি না? নিজে থেকে ভেবে সুযোগটা পেয়েছে যে আমি পড়াশোনা করছি কেন, আমি এই জায়গাটায় চান্স পাবো বলে। কিন্তু এখানে প্রত্যেকটা ছেলে আমাকে একটা কথা বলো, স্মার্ট ভ্যালুতে আসার জন্য আমরা কত লাখ টাকা খরচা করে পড়াশোনা করেছি? জিরো। আচ্ছা কত বছর দিয়েছি? 10 বছর তো নিশ্চয়ই। মাধ্যমিক থেকে তো নিশ্চয়ই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে স্মার্ট ভ্যালু নিয়ে পড়াশোনা করেছি, ঠিক বলছি? ঠিক বলছি না? হ্যাঁ অবভিয়াসলি না, বলছে আমরা পড়াশোনাও করিনি স্মার্ট ভ্যালু নিয়ে, লাখ লাখ টাকা খরচা করিনি স্মার্ট ভ্যালু নিয়ে, হ্যাঁ কি না? তারপরে এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা বাই চয়েস আসিনি। তাহলে যদি বাই চয়েস না আসি তাহলে কেন এসেছি? বাই চান্স। ভেরি গুড, বাই চান্স এসেছি। আমরা জানিও না এই ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি, হ্যাঁ কি না? ভগবান আমাদেরকে চুজ করেছে এত বড় ইন্ডাস্ট্রির হিস্সা বানানোর জন্য, হ্যাঁ কি না? আমরা চান্স পাইনি, ভগবান আমাদেরকে চান্স করিয়ে দিয়েছে। এখানে তো অনেক ছেলে মেয়ে এমনও আছে যার হাত ধরে এসছে, তার সঙ্গে তার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। ইয়েস, ঠিক বলছি? তার সাথে কোনো দূর দূরান্ত সম্পর্ক নেই, একটা অচেনা পারসন যে স্মার্ট বোর্ডটা গিফট করে দিয়ে চলে গেছে, হ্যাঁ কি না? এখানে এরকম অনেকেই আছে, এক সপ্তাহ আগেও জানতে পারিনি আমি কোন ইন্ডাস্ট্রির হিস্সা হতে যাচ্ছি, হ্যাঁ কি না? এখানে এরকম তো অনেকেই আছে যেদিন চান্স পেয়েছে সেদিনকেও জানতে পারেনি আমি ভারতবর্ষের বুকে কত বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছি, হ্যাঁ কি না? তার মানে এগুলো আমাদের চয়েস ছিল না। যদি আমাদের চয়েস হতো তাহলে আমরা অনেক আগেই পেয়ে যেতাম, হ্যাঁ কি না? কারণ তারা পেতাম না। ইয়েস, এটা বাই চান্স ভগবান আমাদেরকে দিয়েছে। যদি মনে হয় দিদি আমার পাড়াতে আমি একাই স্মার্ট ভ্যালু করি, এটা গর্বের ব্যাপার, কারণ এত বড় ইন্ডাস্ট্রির হিস্সা হওয়ার জন্য ভগবান শুধু তোমাকেই পারফেক্ট মনে করেছে। ইয়েস, আজকে একটা কথা বুঝতে হবে, আজকে স্মার্ট ভ্যালু আমাদেরকে কি অপশন দিচ্ছে যে বুঝতে হবে। আজকে ভগবান আমাদেরকে একটা জিনিস ভেবেছে যে ইন্ডিয়ার একদিন ইকোনমিক্যাল কন্ডিশন চেঞ্জ হবে, সেদিন একটা ইন্ডাস্ট্রির নাম আসবে স্মার্ট ভ্যালু লিমিটেড, আর তার পাশে কিছু লিমিটেড নাম আসবে যাতে সেই লিস্টেও তোমার নামটা থাকে। তাই ভগবান আমাদেরকে চুজ করেছে এই ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, একটা স্টোরি বললে বুঝতে পারবে। বলছে মহাভারতে অর্জুনকে চিনি অলমোস্ট সবাই, যে মহাভারত জানে না সে অর্জুনকে চেনে, হ্যাঁ কি না? যে ক্রিকেট খেলা দেখে না সেও সচিনকে চেনে, হ্যাঁ, যে ফুটবল কোনোদিন ছুঁয়েও দেখেনি সেও মেসিকে চেনে। এরা একটা পার্সেন্ট, এরা না দেখলেও এদের নাম মানুষের মুখে মুখে আছে, হ্যাঁ কি না? আজকে মহাভারতের যুদ্ধ দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল, কার কার? একটা হলো 100 কৌরব আর একটা হলো পঞ্চ পাণ্ডব। পঞ্চ পাণ্ডবের কিন্তু সবাই কিন্তু এক একটা মহারথী ছিল, হ্যাঁ কি না? সবাই সবার থেকে বেস্ট ছিল। কিন্তু তারপরও মহাভারতের যুদ্ধটার জন্য ভগবান কিন্তু একজনকেই চুজ করেছিল, সেটা হলো অর্জুন। ইয়েস, আজকে বিশ্বরূপ কিন্তু একজনকেই দেখিয়েছিল, সেটা হলো অর্জুন। আজকে যদি গীতার জ্ঞান একজনকেই দিয়ে থাকে সেটা হলো অর্জুন, কারণ সবার মধ্যে একটু একটু খামতি থাকলো, অর্জুন মোটামুটি পারফেক্ট ছিল। ওর স্বাস্থ্য জ্ঞান ছিল, অস্ত্র জ্ঞান ছিল, কমন সেন্স ছিল, ও মোটামুটি সব দিক থেকে পারফেক্ট ছিল। তাই কিন্তু ভগবান কিন্তু মহাভারতের যুদ্ধের জন্য কিন্তু অর্জুনকেই চুজ করেছিল মাধ্যম হিসাবে। ইয়েস, তাহলে আজকে তোমাদের কি মনে হয় অর্জুন যদি মহাভারতের যুদ্ধ না করতো যুদ্ধ হতো না? 100% হতো। ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হতো, যে অর্জুন বাদ দিয়ে কাউকে না কাউকে নিয়ে, হ্যাঁ কি না? তবে হতো, এইটুখানি গ্যারান্টি। তার মানে দিদি আজকে হতে পারে কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ আমাকে ভরসা করে না, সবাই মনে করে আমি বেকার, সবাই মনে করে আমি ফালতু। আরে ভগবান তোমাকে অর্জুন ভেবেছে, তুমি কেন নিজেকে ফালতু মনে করছো, হ্যাঁ কি না? আজকে ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে স্মার্ট ভ্যালু অর্জন করার, যাতে আমিও ইতিহাসের নামটা দেখাতে পারি। তাহলে আজকে বুঝতে পারবো, তো আমি যদি মনে করি আমি যুদ্ধটা লড়বো না, অর্জুনের মতন তোমাকে বাদ দিয়ে কাউকে না কাউকে ঠিক নিয়ে নেবে, হ্যাঁ কি না? জায়গা ফাঁকা থাকবে না। হ্যাঁ, তাদের একটাকে বলছিলেন না, জায়গা ফাঁকা থাকবে না, কেউ না কেউ ওই জায়গাটা অবশ্যই ধরবে। তাহলে আমাকে বুঝতে হবে হিস্ট্রি ক্রিয়েট করার জন্য ভগবান আমাদেরকে স্মার্ট ভ্যালুটা দিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর সিনিয়র দিয়ে দিয়েছে। এবার শুধু তাদের কথা মনে চলতে হবে আর ডেভেলপমেন্টটা করতে হবে। ইয়েস, কিন্তু সত্যি কথা বলতে এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও, এত প্র্যাকটিক্যাল ঘটনা জানার পরেও একটা রিক্সাওয়ালা ছেলে মার্সিডিজ কিনেছে জানে, একটা চাষবাস পরিবারের ছেলে ডায়মন্ড এক্সপার্ট হয়েছে জানে, সব কিছু জানে, সব এরকম জ্ঞান পাবে, সব জানে, আবার কিছু করবো না। হ্যাঁ, এত কিছু দেখার পরে, এত
কিছু জানার পরেও ছোট ছোট কারণে এত বড় প্রফেশনটাকে মিস করে দেয়। আজকে যদি মনে হয় দিদি আমি স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হতে চাই, স্মার্ট ভ্যালু থেকে জায়গা বানাতে চাই, তাহলে প্রথমে তোমাকে স্মার্ট ভ্যালুটা বুঝতে হবে। আর বোঝার পরে 3 থেকে 5টা বছর দিতে হবে। 3 থেকে 5টা বছরটা কমপ্লিট করতে হবে। অনেকে আছে এই সাবজেক্টটাকে না বুঝে নেগেটিভ ভেবে চলে যায় বলে প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারে না, হ্যাঁ কি না? আজকে আমাকে একটা কথা বুঝতে হবে, অনেকে এখানে বসে বসে ভাবতেই পারে দিদি তোমাদের জীবনটা মনে হয় সব থেকে ভালো, তোমাদের জার্নিটা মনে খুব ইজি ছিল। এরকম কোনো ব্যাপার নেই, আমাদের জার্নিটাও এতটা স্মুথ ছিল না। আমি জীবনে একটা কথা মনে করি, যদি স্মার্ট ভ্যালু থেকে হারিয়ে যাওয়ার জন্য 1000টা কারণ থাকে, তাহলে স্মার্ট ভ্যালু থেকে লিডার হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, হ্যাঁ কিনা? আর ওই কারণটা তোমাকেই খুঁজে বের করতে হবে। আজকে বাইরের মার্কেটে চলে যাও, 5000 টাকা দিনে একটা ছেলে সুইসাইড করে না? ডিগ্রি নিয়েছে, পড়াশোনা করেছে, লাখ লাখ টাকা খরচা করেছে, কোটি কোটি টাকা খরচা করে ডিগ্রি নিয়েছে, তারপরেও 10,000 টাকা ইনকাম করতে পারছে না বলে সুইসাইড অ্যাটেম্প করছে কি করছে না? আজকে একটা কথা বুঝতে, যেখানে 5000 টাকার জন্য মানুষ মরে যাচ্ছে, সেখানে আমি স্মার্ট ভ্যালুর মধ্যে একটা অনারেবল প্ল্যাটফর্ম পেয়েছি, 5 তো কামাবোই, তার থেকে বেশি কিছু করে দেখাবো। এটাই আমাদের সবার কমিটমেন্ট থাকা উচিত, হারিয়ে গেলে চলবে না। আজকে যদি সত্যি কথা বলতে, এখানে আমরা সবাই মিডল ক্লাস পরিবার থেকে বিলং করি, হ্যাঁ কি না? কারণ যদি আমরা কোটিপতি পরিবার থেকে বিলং করতাম তাহলে আমরা এখানে আসতাম না। ইয়েস, ঠিক বলছি? আজকে আমাদের সবার কন্ডিশন কিন্তু 19-20 সবারই, হ্যাঁ কি না? আমি জীবনে একটা কথা মনে করি, অনেকে ভাবতে পারে দিদি তোমাদের জার্নিটা স্মুথ, একদমই না, আমাদের জার্নিও স্মুথ ছিল না। আজকে হয়তো এখানে এসে কথা বলছি বলে হয়তো মনে হচ্ছে না দিদি তোমরা তো নিশ্চয়ই অনেক কিছু করে দিয়েছো, না। যে ছোট ছোট প্রবলেমগুলো ফেস করে আজকে তোমরা এখানে বসে আছো, আজ থেকে কয়েক বছর আগে হয়তো বিকাশ দা হয়তো এর থেকে অনেক বড় বড় প্রবলেম ফেস করে হয়তো লিডার হয়েছে, হ্যাঁ কি না? আজকে আমাকে বুঝতে হবে আমাদের কাছে বিকাশ দা আমাদের জন্য বাগান সাজিয়ে রেখেছে, তাই তো? এটা তো বাগানই, সাজানো বাগান তো, আসো আর ফল খাও। এটাতেও যদি প্রবলেম হয় তাহলে কি করে? আজকে যে ছোট ছোট প্রবলেমগুলো তুমি ফেস করছো, আজ থেকে কয়েক বছর আগে কিন্তু রাহুল রয় হয়তো সেম প্রবলেমটা ফেস করেছে, প্রীতম সাধুকাও ফেস করেছে, সিরাজুল ঘরামিও ফেস করেছে, আমিও ফেস করেছি, তুমিও করছো, তোমার নেক্সট জেনারেশনও করবে। এগুলো ন্যাচারাল ব্যাপার, কারণ প্রবলেম জীবনের পার্ট। তোমার কি মনে হয় আমি একটা জায়গা থেকে বড় হবো, আমার কোনো প্রবলেম হবে না? আমি এমনি কোটিপতি লাখপতি সাকসেসফুল হয়ে যাবো? হ্যাঁ, ওটা কি হয়? আমি কি বলবো, আমি দুজনকে মেসেজ দিয়েছি, দুজন অ্যাকসেপ্ট করে আমি কোটিপতি হয়ে গেছি, তাই তো? হ্যাঁ, আর তারপরে এখানে এসে ডায়লগটা মারবো, তাই তো? তোমার কি মনে হয় মানুষ তোমার জন্য ক্লাপিং করবে? বলছে হাতে তালি দেবো না, পথে তালি দেবে, কারণ ওরা তো ভাববে আমার সঙ্গে এগুলো হয়নি, হ্যাঁ কি না? তাহলে আমার মনে হয় সবার জীবনে একটা প্রবলেম ফেসিং লাইফ থাকা উচিত, সবার জীবনে একটা স্ট্রাগল থাকা উচিত, সবার জীবনে একটা পেন স্টোরি থাকা উচিত, তাহলেই দেখবে স্টোরি হিট খেয়েছে, হ্যাঁ কি না? না হলে কোনোদিন কোনো স্টোরি হিট খেতে পারে না। আমি সত্যি বলছি, আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথমে এসেছিলাম, তখন রিয়েলি আমি যখন এডুকেশন সাবজেক্টটা নিয়ে চান্স লাগাতে চেয়েছিলাম স্মার্ট ভ্যালুতে, তখন আমাকেও অনেকটা মান্টালি সাফার করতে হয়েছিল। স্মার্ট ভ্যালু এডুকেশনটা নেওয়ার জন্য আমাকেও সাফার করতে হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আমার এখনো মনে আছে, আমরা তো প্রথম চান্স পেলে তো মানুষের ভিশন তৈরি কি হয়, অত ভিশন তৈরি হয় না, অত দৃঢ়দৃষ্টি তৈরি হয় না, ওটা আস্তে আস্তে ট্রেনিং নিতে তারপরে তৈরি হয়। আমার এখনো মনে আছে, আমার এডুকেশনের জন্য আমার ফুল পেমেন্ট করার জন্য আমার মা আমাকে নেক্সট বারের জন্য আমাকে 9,000 টাকা দিয়েছে, আর 9,000 টাকা নটা বান্ডেল ছিল। একটু কথাগুলো বুঝবে। আর আমি জানি এখানে আমার মতন প্রত্যেকটা ছেলে হয়তো এখানে ওই সেম প্রবলেমটা ফেস করে বসে আছে, হ্যাঁ কি না? তাহলে এগুলো জানা উচিত। আমার মা আমাকে 9টা বান্ডেল দিয়েছিলেন 9,000 টাকা, সব কটা 10 টাকা করে। আর আমি আগেও হয়তো কখনো শেয়ার করেছিলাম, আমার বাবার প্রবলেম হয়েছিল বলে আমি কোনো না কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার জীবনের প্রথম ইন্ডাস্ট্রি ছিল স্মার্ট ভ্যালু, আর ফার্স্ট ইজ দ্য বেস্ট, হ্যাঁ কি না? আমার এখনো মনে আছে, আমার মা আমাকে 9,000 টাকা দিয়ে একটা কথা বলেছিল যে মা, এটা তোর বাবার অনেক কষ্টের টাকা, রক্ত জল করা টাকা, এই টাকাটার মানটা তুই অবশ্যই রাখিস। বয়স কত ছিল? মাত্র 19 বছর। 19 বছর বয়সে এত কিছু মার্কেট নলেজ থাকে না, থাকে কি? হ্যাঁ, সবাই কলেজ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, হ্যাঁ কি না? এত মার্কেট নলেজ থাকে না, এত বাস্তব অভিজ্ঞতা থাকে না। আমি সেদিনকে হয়তো মাকে কিছু বলতে পারিনি, কিন্তু আমি মনে মনে এইটুখানি প্রতিজ্ঞা করেছিলাম যে মা, আমি তোমার এই টাকার মূল্য অবশ্যই রাখবো, আমি টাকার মান অবশ্যই রাখবো। আজকে স্টেজে দাঁড়িয়ে মাকে শোনাতে খুব ইচ্ছা করে যে মা দেখো, আমি সত্যি তোমার টাকার ভ্যালুটা রেখেছি। আজকে যেটা তুমি আমার জন্য খরচা করেছো সেটা আমি নষ্ট না করে আজকে স্মার্ট ভ্যালু
প্রচন্ড ইচ্ছে করে। আজকে আমি জানি এখানেও অনেকের গার্জেন তো সেম সাফারটা করে হয়তো আমাদের এত বড় ইন্ডাস্ট্রির সুযোগটা করিয়ে দিয়েছে। ইয়েস, আজকে হয়তো বাবা রক্ত জল করে টাকা দিয়ে হয়তো আজকে আমাদের স্মার্ট মেডিকেলতে অ্যাডমিশনটা করিয়েছে। ইয়েস, তাহলে আমরা কেন বুঝছি না? আমার একটা ঘটনা আজও মনে পড়ে, আমি আগের দিন আমাদের কিছু টিমকে শেয়ার করছিলাম। সব কথা মনে থাকে না, থাকে কি? সব কথা মনে থাকে না। যখন স্ট্রাগল পিরিয়ডে থাকে, যখন কষ্টের পিরিয়ডে থাকে, তখন মনে হয় এটা কোনোদিন বল, সব কথা মনে থাকে না। কিন্তু রিয়েলি আমার একটা কথা এখনো মনে আছে, আর আমার মনে হয় এটা সবাইকে ফিল করা উচিত। আমার মনে আছে আমার বাবা যখন একটা নর্মাল লেবারের কাজ করতেন, তো একদিন আমরা রাতের বেলা যখন খেতে বসেছি, আমরা যখন একসাথে খেতে বসেছি, খেতে বসার সময় দেখি যে বাবার হাতটা পুরো কালো হয়ে আছে, আঙুলগুলো হাতের তালুটা পুরো কালো হয়ে আছে। আমি বাবাকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার হাতটা তুমি ধোওনি, ধুয়ে খেতে বসোনি? আমার বাবা খুব সাধারণ একটা মানুষ, অত বেশি লেখাপড়াও জানে না, খুব সাধারণ মানুষ। আমার বাবা আমাকে অনেকটা হালকা হালকা ভাষায় বলল যে মা, এটা তো 8 হাত দাগ, এটা এত সহজে উঠবে না, আস্তে আস্তে উঠে যাবে। এই কথাটা যেন আমার সেদিনে কোথাও যেন একটা বুকে লেগেছিল, কোথাও যেন অন্তরে বিঁধলো। আমার সেদিনই মনে হলো আমার বাবা যেখানে আমার জন্য এত কষ্ট করে, সেইখানে দাঁড়িয়ে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি, দুটো নেগেটিভ আমাকে আমার মাইন্ডসেট নষ্ট করে দিচ্ছে। হতে পারে না, বাবার রিজেকশনের কাছে আমার দুটো নো কোনো ব্যাপারই না, হ্যাঁ কি না? যদি কিছু করি এই মানুষগুলো কিছু করে আজকে শুধুমাত্র এটা হবে না। আজকে একটা আমি ভিডিও দেখছিলাম আগের দিন, বলছে কোনো একটা ফরেন কান্ট্রি, আই থিঙ্ক জাপান বা চায়না হবে, হয়তো অনেকেই ভিডিওটা আমরা দেখেছি, যেখানে দেখাচ্ছে স্কুলে তাদের গার্জেনটা, কার গার্জেন কি কাজ করে তার ভিডিও দেখাচ্ছে, হয়তো আশা করি আমরা অনেকে দেখেছি, হ্যাঁ কি না? ওই ভিডিওটা যখন দেখাচ্ছিল তখন সত্যি আমার বলতে বলতে ফিল করছি, ওই ভিডিও দেখাচ্ছে কার বাবা কতটা কষ্ট করে হয়তো ইনকাম করে হয়তো সন্তানদের পড়াশোনাটা করায়। আর এই বাচ্চাগুলো যখন ভিডিওগুলো দেখছে, তখন এই বাচ্চা, পুরো বাচ্চা, আমাদের মতো ম্যাচিওর না, বাচ্চা ছেলে মেয়ে, তারা বাবার দুঃখটাকে ফিল করতে পারছে। আর এই ক্লাসরুমে বসে বসে কাঁদছে যে সত্যি আমাদের বাবা মারা এত কষ্ট করে, তাহলে আমার উচিত এখানে আমাদের ইন্ডিয়াতেও সেম প্রসেস চালু করা হোক, হ্যাঁ কি না? তাহলেই বুঝবো যে আমাদের গার্জেন আমাদের জন্য কত না কি কষ্ট করে। ইয়েস, আজকে অনেকে মনে করে দিদি আমাকে রিজেক্ট করছে, আজকে এত বড় ইন্ডাস্ট্রি আমি অনেক কিছু করতেছি বাট আমাকে রিজেক্ট করছে। আচ্ছা তোমার কি মনে, আমাদের গার্জেনদেরকে কেউ রিজেক্ট করেনি? আমাদের গার্জেনের কাজে জায়গায় কথা শুনতে হয় না? আমাদের গার্জেন কোনোদিন বাবাকে দেখেছেন যে বাবা বাড়ি এসে কোনোদিন তোমার সাথে শেয়ার করেছে যে বাবু আজকে না আমার সময় কাজের জায়গায় এই জায়গায় এই জিনিসটা হয়েছিল? বলেছে? মাকেও হয়তো ভালো করে বলে না, একটাই কারণ, ওরা দুঃখ পাবে, ওরা কষ্ট পাবে, পরিবারকে তো আমাকেই চালাতে হবে, মুখ বুঝে কিছু করাই যাক, হ্যাঁ কি না? কোনোদিন কিন্তু একটা গার্জেন বলে না যে কালকে থেকে আমি আর কাজে যাবো না, বলে? কারণ গার্জেনকে দেখেছো? বলে না, ও মুখ বুঝে ওটাই করার চেষ্টা করে। কেন? কারণ ও জানে এটাই আমার রুজি রোজগার, এটা করতে পারলে আমার সন্তান বড় হবে, আমার সন্তান বড় হয়ে একদিন আমার জন্য কিছু করবে, হ্যাঁ কি না? কিন্তু ওই সন্তান কি পেয়েছে? স্মার্ট ভ্যালু পেয়েছে। আর স্মার্ট ভ্যালু পাওয়ার পরেও বাবা মার কথা তো ভাড়িয়ে দিলাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবী আড্ডা নিয়ে ব্যস্ত। যে পরিবারে বাবা এত মেহনত করে এত কষ্ট করে ইনকাম করে আনে, সেইবারে পরিবারের ছেলে যদি এখনো পীড়িত করতে ভালো লাগে, তাহলে আমি একটা কথা মনে করি, না ছেলে না মেয়ে, আমরা সন্তান হয়েই জন্মাতে পারিনি। আগে আমাকে সন্তান হয়ে জন্মাতে হবে। আর সন্তানের কোনো জেন্ডার হয় না, সন্তান ছেলেও হয় না, সন্তান মেয়েও হয় না। আমি অনেক মানুষকে দেখি, আমি খুব ফিল করি এই কথাগুলো, আই থিঙ্ক তোমরাও হয়তো করো। এটা স্মার্ট ভ্যালুর দান, এটা রিয়েলি স্মার্ট ভ্যালুর দান, এই ফিলিংস পাওয়ারটা দিয়েছে। আমি যখন দেখি না কোনো গার্জেন রাস্তায় ভ্যান নিয়ে যাচ্ছে, মাল ভ্যান নিয়ে যাচ্ছে কষ্ট করে টেনে টেনে, আমার কাছে কোনো অ্যাসোসিয়েশন, আমি তাকেও বলি, মানে একটা আমি নিজের মনে মনে ভাবি, আচ্ছা এর পরিবারের মেয়ে যদি এই বৃষ্টির সময় বাবা মাল বইছে, আর ওর পরিবারের মেয়ে যদি ঘরে শুয়ে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে যদি বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে, এটাকে মানায়? মানায় কি? মানায় না। তাহলে একবার বুঝতে হবে আমাদের বাবারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তাদের রিটার্ন গিফটটা দিতে হবে। আর স্মার্ট ভ্যালু একটা মাধ্যম যে রিটার্ন গিফট দেওয়ার সুযোগটা করে দেবে, আদারওয়াইজ পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম করবে না। পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্মে লিমিটেড ইনকাম হয়। ইয়েস, প্রত্যেকটা প্ল্যাটফর্মে লিমিটেড ইনকাম দেয়। মাকে দিতে গেলে ওয়াইফকে দিতে পারে না, ওয়াইফকে দিতে গেলে মেয়েকে দিতে পারে না, হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালুটা ফাটিয়ে 5টা বছর করে নাও, 5টা বছরের জার্নিটা কমপ্লিট করে নাও, এত পাবে এত পাবে এত পাবে যে মা ওয়াইফ মেয়ে সবাই খুশি হয়ে যাবে। ইয়েস, ওইভাবে আমাদের বিজনেসটা করবে, খুশি হয়ে যাবে। আর আজকে বুঝতে হবে কথাগুলো। সারা জীবন বাবার কাছে পুজোর
চাওয়ার পালা নেই, এবার দেওয়ার পালা। আর চাওয়ার পালা নেই, এবার দেওয়ার পালা। সেই দিনকে তো মা খুশি হবে যেদিন মাকে অষ্টমীর দিন লুকিয়ে লুকিয়ে গলায় একটা সোনার হার পরিয়ে দেবো। হ্যাঁ, সেদিনকে তো মা মনে করবে যে আমার সন্তান পৃথিবীর বেস্ট সন্তান, হ্যাঁ কি না? হ্যাঁ, সেই দিনকেই মা মনে করবে। এখানে অনেকে বসে বসে ভাবতে পারে, দিদি তোমার গার্জেনই মনে হয় ভালো, তোমার বাবা মাই মনে হয় ভালো, আমার বাবা মাটা ওরকম। হ্যাঁ, আমি একটা কথা মনে করি, গার্জেন ভালো হয় না, গার্জেন গার্জেন হয় না, বাবা মাই হয়। প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালোই চায়, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না। আজকে এখানে অনেক গার্জেন এসছে, আমি দেখতে পাচ্ছি, তারাও কিন্তু সন্তানের ভালো চেয়েছে বলে কাজ ছেড়ে সবকিছু ছেড়ে টাইম দিয়ে কিন্তু সন্তানের সঙ্গে আজকে এখানে বসে আছে। কেন? সেও তার সন্তানের ভালোই চায়, হ্যাঁ কি না? কারণ পৃথিবীতে একটা মানুষই আছে, ওই একটা মানুষই আছে যে তোমার ভালো চায়, আর সেটা শুধু তোমার গার্জেন আর স্মার্ট বোর্ডের কিছু সিনিয়র। এছাড়া পৃথিবীর কেউ তোমার ভালো চায় না বস। সবাই দেখাবে আমি তোমার ভালো চাই, কিন্তু সবার মনে মনে একটা কষ্ট। কিসের কষ্ট? আমার মেয়ে 16 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, ওর বাড়ির মেয়েটা 26 বছর বয়স হয়ে গেছে, গাড়ি করছে, বাড়ি করছে, ড্রেস কোড পরছে, টাকা ইনকাম করছে। এটা তো ভাই সহ্য করা যায় না, হ্যাঁ কি না? কারণ আমরা তো ওই মার্কেট থেকে বিলং করি। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই তো? এটা তো কমন ডায়লগ কাকিমাদের, হ্যাঁ কি না? তাহলে আমাকে বুঝতে হবে কিন্তু স্মার্ট ভ্যালি এমন একটা প্ল্যাটফর্ম যে একটা পরের ছেলে মেয়েকেও জীবনে কিছু করে দেওয়ার টার্গেটটা নেয়। ইয়েস, আজকে আমাকে এইটুখানি জিনিস বুঝতে হবে। একটা স্টোরি শেয়ার করবো, সবাই এগ্রি? ওকে, বলছি একবার কি হয়েছিল, একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটা ছেলে শহরে গেছে। তো শহরে যাওয়ার পরে যেহেতু প্রত্যন্ত গ্রাম ছিল, কোনো লাইট নেই, কোনো কারেন্টের ব্যবস্থা নেই, মানুষ সন্ধ্যার পর থেকে এমনি অন্ধকারে থাকে। তো একটা ছেলে গেছিল শহরে, আর শহরে গিয়ে দেখলো ওখানে হ্যারিকেন বলে কিছু একটা জিনিস পাওয়া যায়। কি? হ্যারিকেন। তো ছেলেটা কি করলো, অনেক খুশি হয়ে হ্যারিকেনটা নিয়ে এলো। কেন? যাতে পাড়ার সবাইকে দেখাতে পারে এবং আলোকিত করতে পারে। ও যখন হ্যারিকেনটা নিয়ে বাড়ি ফিরলো, আর বাড়ি ফেরার পরে সন্ধ্যাবেলা যখন হ্যারিকেনটা জ্বালালো, সারা পাড়াও অন্ধকার, শুধু এক জায়গায় আলো জ্বলছে। সেটা কোথায়? ওই ছেলেটার বাড়িতে। আচ্ছা, এটা সবার আনন্দ হওয়া উচিত ছিল কি ছিল না? যে ও হ্যারিকেন নিয়েছে, তাহলে আমারও বোঝা উচিত হ্যারিকেনটা করতে গেলে তাহলে আমিও সেম জায়গা থেকে কিনে আমার বাড়িটাকেও আলো করবো, হ্যাঁ কি না? কিন্তু সবাই কি ভাবলো, আমাদের সবার বাড়ি অন্ধকার, ওর বাড়িতে কেন আলো চলবে? চলো রাতের বেলা প্ল্যানিং করা হলো। কি প্ল্যানিং? ওর হ্যারিকেনটা ভেঙে দেওয়া হবে। কি করলো? সবাই রাতের বেলা প্ল্যানিং করে হ্যারিকেনটা ভেঙে দিল। পরের দিন থেকে আবার পুরো গাঁও আবার অন্ধকার। তো বাইরের সোসাইটির মানুষরা এরকমই, তারা উচিত ছিল যে তুমি ভালো ড্রেস কোড পরছো ভাই, কোথ থেকে পরছো একবার জিজ্ঞাসা করা উচিত যে আমাকে ওই জায়গায় নিয়ে যাও না গো, তাহলে আমিও তোমার মতন ড্রেস কোড পরতে পারি। ইয়েস, আজকে তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, তাহলে ওর কি বলা উচিত ছিল, আমাকেও তোমার মতো রকম একটা জায়গায় নিয়ে যাও না গো, যাতে আমিও গাড়ি বাড়িটা করতে পারি। ইয়েস, কিন্তু না, আমার কিছু হয়নি, তোমার কেন কিছু হবে? আমি লুঙ্গি পরা করে তুমি কেন ফর্মাল ড্রেস পরবে? আমার না পড়াশোনা করে কিছু করতে হবে, তোমার বাড়ির মেয়ে কেন বাড়ির বাইরে থাকবে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এটাই তো, তার মানে একটা কথা বলছো, পৃথিবীতে দুটো মানুষই তোমার ভালো চায়, একটা আমার গার্জেন আর একটা হলো স্মার্ট হলো সিনিয়র, হ্যাঁ কি না? তাই এই দুটো পার্সেন্ট ধরে রাখার চেষ্টা করো, জীবন তোমার আগে বেড়ে যাবে। এই দাদা একটু আগে বলছিলেন আমার কথা, আমি রিয়েলি আমার বাবাকে সেম কথাটাই বলেছিলাম। আমি জানি না দাদা আমার কথা কোনোদিন শুনেছে কি শোনেনি, হয়তো শুনেছে বলেই বলেছে। আমার বাবাকে আমি সেম কথাটাই বলেছি। তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি তোমাদের গার্জেন, তোমার মনে আমাদের গার্জেন কিছু বলেনি, এরকম তুলসী পাতা দিয়ে আর টিপ দিয়ে চন্দন দিয়ে পাঠাতে, যা বেটা যা তুই গিয়ে স্মার্ট হলো আর কোটিপতি হ, বলেছে না? আমাদের গার্জেন গার্জেনের দোষও নেই এখানে, তারা 1990 সালের মানুষ, হ্যাঁ কি না? তারা ট্রেনিংটা নেয় না। আজকে ভারতবর্ষ কত এগিয়ে গেছে তারা বোঝে না, হ্যাঁ কি না? বাট আমরা তো বুঝি। ইয়েস, আজকে একটা কথা বুঝতে হবে, তুমি যদি গ্রাম্য এলাকার দিকে যাও তাহলে দেখবে অনেক গার্জেনরা তাদের সন্তানদের পড়াশোনা করে একটা কারণে, হয়তো অনেকে জানে, তো আমি বলার চেষ্টা করছি। যদি তুমি কোনো গার্জেনকে জিজ্ঞাসা করো যে আঙ্কেল তুমি তোমার ছেলেমেয়েকে পড়াশোনা শেখাচ্ছ কেন, একটা ইলিটারেট মানে অশিক্ষিত গার্জেন কিন্তু একটা কথাই বল, বাবু আমরা তো টড়াশোনা জানি না, বাইরে ঘাটে চলতে পারি না, ছেলেমেয়ের পড়াশোনা শেখালে ওরা অন্তত বাইরে ঘাটে চলতে পারে।
ইয়েস অর নো? শুনেছি কি শুনিনি? অনেক গার্জেনরা এই কথাটা বলে, হ্যাঁ কি না? কারণ তারা জীবনে মনে করে আমরা তো পড়াশোনা করিনি, আমরা মার্কেটে আমাদেরকে মানুষ তো ঠকিয়ে নেয়, আমরা তো মার্কেটে চলতে পারি না, একটা অ্যাড্রেস দেখলেও বুঝতে পারি না কি করে যাব, আমার সন্তানটা পড়াশোনাটা করুক যাতে ওরা জীবনে নিজেরটা নিজে করতে পারে। ইয়েস, তাহলে গার্জেন আমাদের এই ভরসা করে পড়াশোনা করিয়েছে, আর আমরা এত পড়াশোনা করি তারপরেও কি করছি? আমার বাবা তো বারণ করেছে, আর বাবা দেখেছে, বাবা তো আমাকে পড়াশোনা করেছে যাতে আমার জ্ঞান বুদ্ধি বাড়ে, হ্যাঁ কি না? আমি তারপরেও কি করছি? সেই মানুষটার কাছে গিয়ে পড়ে যাচ্ছে। তাহলে তোমার যদি মনে হয় যে তোমাদের গার্জেনটা মাথা মানে একদম টিপ পরিয়ে পাঠিয়ে দিয়েছিল, তাও কিন্তু না, তাও কিন্তু না। আমার বাবাকে আমি একটা কথা বলেছিলাম, আমার বাবার সাথে আমার খুব বন্ধুর মতন সম্পর্ক, বাবাকে আমি একটা কথা বলেছিলাম। আমার বাবা যখন আমাকে বলতেন বাড়ি ফেরার পরে এই বলেছে, সেই বলেছে, তাই বলেছে, দাদা যে কথাটা বললো আমি সেম কথাটা বাবাকে বলেছিলাম, বাবা বাবা আমি তোমার মেয়ে, এইটুখানে ভরসা তুমি আমাকে করতে পারো, আমি আজ যাই করি খারাপ কাজ করব না, এইটুখানে বিশ্বাস তুমি আমাকে রাখতে পারো, জীবনের কয়েকটা বছর দাও, দেখবে আমি কিছু করে দেখাবো। আজকে সত্যিই কিছু করে দেখাতে পেরেছি, অনেক কিছু হয়তো পারিনি, তাহলে গার্জেন করবে, ওটা গার্জেনের রোল কি? আমরা তো সবাই তো অলরেডি তো আমাদের ডাইরেক্টর তো আছে, উপরওয়ালা ভগবান, হ্যাঁ কি না? আমাদের সবাইকে তো রোল দিয়ে দিয়েছে। ইয়েস, আমরা সবাই রোল প্লে করবো তো, হ্যাঁ কি না? মানে এটা অলরেডি প্ল্যানিং আছে, তো যেটা অলরেডি প্ল্যানিং করা আছে, তাহলে সেখানে চলতে কি অসুবিধা আছে, হ্যাঁ কি না? গার্জেনের রোল প্লে করবে, তুমি তোমার রোল প্লে করো, মোদ্দা কথা, হ্যাঁ কি না? অনেকে মনে করো দিদি আমার বাবাকে যদি বোঝাতে না হল ট্রেনিংয়ে যাওয়ার জন্য, আমার বাবাকে যদি একটু বোঝাতে না খুব ভালো হতো। হ্যাঁ, সিরাজুল্লাহ সুজুকির 15 লাখ টাকার গাড়িটা নিয়ে তোমার বাড়ি থেকে তোমার বাবা আমাকে বুঝিয়ে দিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, আর যদি বুঝিয়েও দিয়ে আসে দুদিন পরে কি আবার চেকে সে, ইয়েস আর নো? আবার চেকে সে। তাই বাবা মাকে কেউ বোঝাবে না, যদি ট্রেনিংটা নিচ্ছ ট্রেনিংটা মন থেকে নাও আর নিজে বোঝানোর চেষ্টা করো, কেউ বোঝাবে না, কারণ ওরাই একমাত্র মানুষ যারা তোমাকে আটকাবে আগে বাড়ার জন্য, পিছে টানার জন্য না। ইনার মিনিংটা বুঝতে হবে। গার্জেন আমাদের বারণ করে এই জন্য তুই কিছু করিস না, গার্জেন আমাদের এই জন্য বারণ করে তুই তাড়াতাড়ি কিছু কর, টাইম চলে যাচ্ছে, হ্যাঁ কি না? আমাদের বয়স বাড়ছে, তাড়াতাড়ি হ্যাপিনেসটা দে আমাদের, হ্যাঁ কি না? তাই জন্য আমাদের পিছনে কলিং লেগে আছে। ইনার মিনিংটা বুঝতে হবে, তাই বাবা মার জন্য কিছু করতে হবে। অনেক কষ্ট করেছে মানুষগুলো অনেক কষ্ট করে, হ্যাঁ হয়তো বকে, কিন্তু তারপরে ওদের জন্য কিছু করতে হবে। পারবো? স্মার্টফোনটা পেয়েছি, কিছু করে দেখাতে হবে, পারবো? একদম। শুধুমাত্র তাই না, অনেক আর গার্জেনের কাছে প্রচন্ড সাপোর্টিভও হয়, প্রচন্ড সাপোর্ট করে। আমার কি কত আমার স্টুডেন্টদের সঙ্গে কথা হয় না, অ্যাসোসিয়েটের থেকে বেশি তার বাবা মার সঙ্গে কথা হয়। মা ভালো আছো, আমার মেয়ে এই করেছে, আমার ছেলে ওই করেছে। কিন্তু ভালো গার্জেন পাওয়ার পরেও, সাপোর্টিভ গার্জেন পাওয়ার পরেও অনেক ছেলে মেয়েকে দেখেছি প্রেম ভালোবাসে নিজের জীবনটাকে নষ্ট করে দেয়, অনেক ছেলে মেয়েকে দেখেছি। এবার তুমি বলতেই পারো দিদি প্রেম ভালোবাসা করে কি খারাপ? না, খারাপ না, কিন্তু আমার মনে হয় আসলে প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা এমন একটা জিনিস হয়ে গেছে, কেরিয়ার বানানোর বয়সটা যা, প্রেম করার বয়সটা তাই। ইয়েস আর নো? হ্যাঁ কি না? কারণ সাকসেস কি বুड्ढा का खेल? रेस्पॉन्स करा, सक्सेस बुड्ढा का खेल? सक्सेस ऑब्वियसली बुड्ढा का खेल, सक्सेस बच्चों का खेल, है कि ना? তাহলে প্রবলেম হয়ে গেছে এটাই, সেটা হলো যেটা ক্যারিয়ার বানানোর বয়স সেটাই প্রেম করার বয়স, है कि না? 90% মানুষ কি মনে করে যে ক্যারিয়ার বানাতে একটু কঠিন, কি ক্যারিয়ার বানানোটা কঠিন, কাউকে পটিয়ে প্রেম করাটা খুব সহজ, তাই সহজ কাজটা করে নেওয়ার চেষ্টা করে। ইয়েস, কিন্তু জীবনে একটা কথা বুঝতে হবে, সহজ থেকে সঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, সহজের থেকে সঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। আজকে একটা কথা আমি সিরাজুল্লাহর মুখ থেকে শুনেছিলাম, খুব ভালো লাগে। বলছে তুমি যদি সাকসেসফুল না হওয়ার চেষ্টা করো তাহলে ফেলিওর তুমি কি অটোমেটিকলি, হ্যাঁ কি না? তুমি যদি ইনকাম করার চেষ্টা যদি না করো তাহলে বেকার তুমি অটোমেটিকলি। রেসপন্স পেল না সবার থেকে? সবাইকে বলে গেছি আমার কথা ক্লিয়ার? যদি আমি সাকসেসফুল না হই তাহলে ফেলিওরটা অটোমেটিক, হ্যাঁ কি না? যদি ইনকাম না করি তাহলে বেকারটা আমি অটোমেটিকলি, হ্যাঁ কি না? যদি উন্নতি না করি অবনতিটা অটোমেটিকলি, আর যদি বড় লোক না হয় গরিব লোকটা অটোমেটিকলি। তাই ও কি মনে করে কঠিন কাজটা করে লাভ নেই, সহজ কোনটা। কিন্তু একটা কথা সবসময় বুঝবে, প্রেম চাই টাইম, তাই তো? আর আমরা এখন 90% ছেলেমেয়ে কোন জায়গা থেকে বিলং করি? পার্সোনাল ওয়ার্ক থেকে বিলং করি, হ্যাঁ কি না? আমাদের মেসেজ ট্রেনটা করতে হয়। ইয়েস,
যখন তোমার ফোনে যখন 4 বার ওয়েটিং দেখাচ্ছে, অপোজিট পার্সন কি ভুলে গেছে, তাই তো? আমার ফোনটা রিসিভ হচ্ছে না, কি এমন কাজ করো তুমি? হ্যাঁ, টাইম দিচ্ছ না, নিশ্চয়ই তুমি অন্য কারোর সাথে কথা বলো, হ্যাঁ কি না? আমি মনে করি যে ভালোবাসায় বিশ্বাস সেটা কোনো ভালোবাসাই হতে পারে না, হ্যাঁ কি না? তার মানে জীবনে একটা কথা বুঝবে, আজকে প্রেম তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, পেন দেবে, হ্যাঁ কি না? আর স্মার্ট বলে তোমাকে সাকসেস দেবে, টাকা দেবে, পয়সা দেবে, সম্পত্তি দেবে, আইডেন্টিফিকেশন দেবে। যদি গার্লফ্রেন্ড বলবে খারাপ হয়, স্মার্ট বলেকেই বানিয়ে না যে আমাকে রিটার্নে প্রচুর ভালো জিনিস দেবে, হ্যাঁ কি না? কারোর প্রতি হওয়ার থেকে কোটিপতি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কারোর প্রতি হওয়ার থেকে, কোনো মেয়ের প্রতি হওয়ার থেকে কোটিপতি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? কারণ জীবনে একটা কথা বুঝবে, তোমার যদি মনে হয় দিদি কেরিয়ার বানানোর টাইমে আমার অনেক প্রিয় আপন মানুষরা চলে যাচ্ছে, যেতে দাও। কারণ একটা কথা শুনেছিলাম, একদিন জিজ্ঞাসা করেছিল আপনকে, যে ছেড়ে যায় সে কি আপন? বলছে না, যে থেকে যায় সেই আপন, হ্যাঁ কি না? যে আপন হবে সে এমনিও তোমাকে ছেড়ে যাবে না, সে বন্ধু বান্ধবী হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, হ্যাঁ কি না? কেউ যদি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে মনে হয় তোমার কেরিয়ার বানানোর জার্নিতে, তাহলে একটা গান বলবো, বলতে পারবে? मुझे छोड़ के जो तुम जाओगे बड़ा पछताओगे, ये सब ना আমি তুমি ডায়মন্ড আছি বাস পাগল লাগি না। কেউ যদি চলে যায় সে আফসোস করবে, বস আমি না। কারণ একটা কথা বুঝবে, নারী চায় গাড়ি আর বাড়ি, এটাই হক কথা। কোনো মা চাইবে না তার মেয়ে একটা নর্মাল পরিবারে, ইনকাম সোর্স কম, তার পরিবারে বিয়ে। প্রত্যেকটা গার্জেনের স্বপ্ন থাকে আমার মেয়ে অনেক বড় জায়গায়, বড় পরিবারে বিয়ে হোক, আর প্রত্যেকটা মেয়েরও স্বপ্ন থাকে, হ্যাঁ কি না? নারী চায় গাড়ি আর বাড়ি। তাই যদি গাড়ি বাড়ির পিছনে ছোট, তাহলে নারী কেন, নারীর পুরো পরিবার তোমার পিছনে ছুটবে। তাহলে ওই দিকে ধ্যান দাও। কারণ একটা মা অনেক কষ্ট করার পরে একটা সন্তানকে তার পৃথিবীর আলো দেখায়, হ্যাঁ কি না? মৃত্যু যন্ত্রণা অনুভব করে তার সন্তানকে পৃথিবীর আলো দেখায়। তাহলে কোনোদিন কোনো ছেলের উদ্দেশ্য একটা মেয়েকে পাওয়া হতে পারে না, কোনোদিন একটা মেয়ের উদ্দেশ্য একটা ছেলেকে পাওয়া হতে পারে না। এর থেকেও পৃথিবীতে অনেক বড় বড় উদ্দেশ্য আছে, যেগুলো স্মার্ট ভ্যালু আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। ইয়েস, এবার অনেকে বলতেই পারে তার মানে দিদি তার মানে কি বিয়ে ফিয়ে করবো না, মাদার টেরেসার মতো মোবিল নিবেদিত হতো না? আমি সেটাও বলছি না, বিবাহ জীবনের পূর্ণতা, হ্যাঁ কি না? তবে সেটা একটা টাইমের পরে, ইয়েস, একটা টাইমের পরে। কারণ একটা কথা বুঝবে, আজকে ইন্ডাস্ট্রি আমি যদি সুযোগটা না পেতাম, এখন কটা বাজে? 12:20। আজকে যদি আমি ইন্ডাস্ট্রির সুযোগটা না পেতাম, তাহলে তোমার কি মনে হয় আজকে আমি কি করতাম? কারোর বাড়িতে এই টাইমে রান্না করছি, কি সকালবেলা রান্না করে হাজব্যান্ডকে, কারণ কেউ তো 22 বছর বয়স তো বাড়িতে রেখে দেবে না এমনি, হ্যাঁ কি না? কারোর বাড়িতে রান্না করছি, রান্না করে হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি, পাঠিয়ে চলে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন শাশুড়ি মার শরীর খারাপ, শাশুড়ি মার জন্য রান্না করতে হচ্ছে, কারণ শাশুড়ি মাকে একটুখানি পরে ওষুধ খাওয়াতে হবে। এবার অনেকে এখানে বসে বসে ভাবতেই পারে তার মানে দিদি এগুলো কি পরে খারাপ? আমি বলবো না, এগুলো করা কোনোদিনই খারাপ না, কিন্তু এগুলো তো একটু অন্যভাবেও তো হতে পারতো। সকালবেলা রান্নাটা হয়তো আমি করেছে, কিন্তু আমি করিনি, আমার কাজের লোক আমার হাজব্যান্ডের জন্য রান্না করে দিয়েছে, সে চলে গেছে, হ্যাঁ কি না? এটাও হতে পারে আমার বাচ্চাকে স্কুলেই পাঠাবো, কিন্তু মার্সিডিজ ব্রেঞ্জে ড্রাইভারকে বললাম তুমি ছেলেকে স্কুলে দিয়ে আসো, এটাও হতে পারে। আমার শাশুড়ি মা অসুস্থ, আপনাকে অনেকটাই ভালোবাসি হয়তো, কিন্তু এটাও হতে পারে একটা নার্সকে রেখে আমার শাশুড়ি মার সুস্থতাটা আরো আমরা বেশি ভালো করে দিতে পারি, হ্যাঁ কি না? তাহলে একটু চেঞ্জ হতে পারতো। 18 বছর 16 বছর বয়সে হয়তো এনজয়মেন্টটা ম্যাটার করবে, কিন্তু আজ থেকে 10 বছর পর যখন বয়স হবে 28, যখন বয়স হবে 30, সেই টাইমে কিন্তু কেরিয়ারটা ম্যাটার করবে, সেই টাইমে কিন্তু পরিবারের ইনকামটা ম্যাটার করবে, সেই টাইমে কিন্তু মায়ের অসুস্থতা, মায়েরকে একটা ভালো হসপিটালে দেওয়াটা ম্যাটার করবে, হ্যাঁ কি না? তখন আর এনজয়মেন্ট ম্যাটার করবে না। তাই 16 বছর বয়সে আমি একটা সিম্পল কথা মনে করি, 16 বছর 18 বছর বয়সে প্রেম ভালোবাসা করে জীবনটা নষ্ট করে 18 বছর বয়সে বিয়ে করে 22-এ গিয়ে ডিভোর্স দেওয়ার থেকে অনেক বেটার জীবনে কেরিয়ারটা বানাও, জায়গাটা বানাও, তারপরে সারা জীবন দুজনে একসাথে থাকো, এটাতে বেশি মনে হয় ভালো হবে, হ্যাঁ কি না? কারণ একটা জীবন জিনিস বুঝবে। একটা লিডারের মুখ থেকে শুনেছিলাম, জায়গাটা বলা উচিত কিনা, বলছে নারী আর গাড়ি যত পরে তত আপডেট, হ্যাঁ যত পরে তত আপডেট। তাহলে 16 বছরের একজনকে বিয়ে করে জীবনটাকে নষ্ট করার থেকে দুজনেই কেরিয়ার বানাও, দুজনেই বড় হও, তারপর
তারপরে দুজনে সারা জীবন একসাথে হ্যাপিলি জীবন কাটাবে। ইয়েস, তাহলে এটা হওয়া উচিত, হ্যাঁ কি না? আর তারপরে একটা কথা বুঝবে, তাও যদি মনে হয় দিদি আমাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে, একটা সিম্পল কথা মনে রাখবে, পৃথিবীটা গোল, হ্যাঁ কি না? একদিন না একদিন দেখা হবে। আমরা স্মার্টগুলোতে এইগুলো ভেবে ভেবেই জায়গা বানিয়েছি। পৃথিবীটা গোল, একদিন দেখা হবে, হ্যাঁ কি না? আর দেখাটা এরকম ভাবেও হতে পারে, তুমি স্মার্টগুলো ডায়মন্ড এক্সপার্ট হয়ে সুন্দর একটা বাড়ি বানিয়েছো, আর সেই বাড়িতে একটা কাজের লোক সেই বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, আর সেই বাড়িতে সেই কাজের মেয়েটা হলো সে হতে পারে সেই। আর মনে মনে ভাববে এই বাড়িটা তো আমারও হওয়া উচিত ছিল। আর শুধু তাই নয়, আর সেদিনকে তুমিও মনে মনে আরেকটা গান গাইবে, इसमें तेरा घाटा আমি আমার জায়গা বানিয়েছি, নাকি না? এখানে অনেক মেয়েরা আছে, মেয়েরা মানে বয়ফ্রেন্ডের পুতুল, এগুলো নিয়ে আমার টিভিতে কথাই ছিল না, তাও বলে বেরিয়ে যাচ্ছে। বয়ফ্রেন্ডের পুতুল আমার টিভি অনেক মেয়েকে দেখেছি, ও যা বলবে তাই, উঠতে বললে ওর, বুঝতে বলবে, নিজের কোনো সেন্স পাওয়ার নেই। আজকে একটা কথা বুঝবে, আমরা মেয়ে হয়ে যাবে, আমাদের জীবনটা এমনিই খুব ছোট, সারা জীবন বাবার ইন্তজারি, হাজবেন্ডের ইন্তজারি, ছেলের ইন্তজারি জীবনটা কেটে যায়, হ্যাঁ কি না? একটা কথা আমি মনে করি, স্মার্ট ভ্যালুর বাইরে তুমি যে প্ল্যাটফর্মেই যাও না কেন, সেখানে ইকুয়ালিটি বলে কোনো ব্যাপার নেই। তাই বললাম ছেলে মেয়ে সমান নো, এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালু ছাড়া বাইরের প্ল্যাটফর্মে গিয়ে দেখাও, ছেলে মেয়েকে এখনো কেউ সমানভাবে দেখে না। আজকে একটা মেয়ে যদি কাজ করে যদি বাড়ি ফেরে, রাত করে যদি বাড়ি ফেরে, তখন সবাই কি বলে, কি এমন কাজ করে তো রাত হয়ে যায়? ইয়েস। আর ওই ছেলেটাই যখন সেম কাজ করে বাড়ি ফেরে, তখন কি বলে, আহারে আমার ছেলেটা কতই না কষ্ট করে বাড়ি ফিরছে, কতই না মেহনত করছে, হ্যাঁ কি না? একটা মেয়ে যখন প্রমোশন পায় কাজের ফিল্ডে, তখন সবাই কি ভাবে, নিশ্চয়ই প্রমোশন কি করে পায় জানি না, সব জানা আছে আমাদের, হ্যাঁ কি না? আর একটা ছেলে যখন প্রমোশন পায়, তখন কি বলে, নিশ্চয়ই মেহনত করেছে, প্রচুর পরিশ্রমী, তাই হয়তো প্রমোশনটা পেয়েছে, হ্যাঁ কি না? বাইরের মার্কেটে এখনো ইকুয়ালিটি ব্যাপার নেই, একই প্রফেশনে থাকার পরে একে অপরের সাথে খারাপ ইনকাম রাখছে, হ্যাঁ কি না? কিন্তু স্মার্ট ভ্যালি এমন একটা মহান প্ল্যাটফর্ম, যেখানে একটা রুবি অ্যাচিভার ছেলে যা ইনকাম করে, একটা রুবি অ্যাচিভার মেয়ে সেম ইনকামটা স্মার্ট ভ্যালি দেয়। সেখানে কেন আমরা মেয়ে হয়ে পড়ে আছি? একটা কথা আছে জানো তো, একটা প্রবাদ বাক্য আছে, আমরা নারী আমরাও পারি। হ্যাঁ, আজকে আমরা নারী আমরাও পারি, কেন পারবো না? আজকে ইন্ডাস্ট্রিতে কত দিদিরা বড় বড় জায়গা বানিয়ে বসে আছে, আজকে ইন্ডাস্ট্রিতে কত দিদিরা গাড়ি কিনে বসে আছে। তাহলে আমার তো একটা কমিটমেন্ট থাকা উচিত যে আমি একদিন গাড়িটা নেব, আর গাড়িটা নিয়ে যারা আমাকে নেগেটিভ দিয়েছে তাদের বুকের ওপর দিয়ে চালিয়ে দেবো, হ্যাঁ কি না? আর যদি মনে হয় দিদি আমার বয়ফ্রেন্ডটা আমাকে ছেড়ে চলে গেছে স্মার্টফোনের জন্য, দিদি আদৌ স্মার্টফোনে কিছু হবে তো ওই গাড়িটাই কেন অপর লোককে ড্রাইভার রাখবো, ওকেই ড্রাইভার রাখবো, আর গাড়িটা চালাবে, আর লুকিয়ে ক্লাস থেকে আমাকে দেখবেন, মনে মনে হবে এই গাড়িটা তো আমারও হওয়া উচিত ছিল। আর সেই দিনকে সেম গানটা বললাম, আমরা মিলিয়ে নিই। তাহলে জীবনটাকে চেঞ্জ করতে হবে, পৃথিবীতে এসছে কর্ম করার জন্য, হ্যাঁ কি না? কর্ম করতে হবে, আগে বাড়তে হবে, জিন্দগিটা চেঞ্জ করতে হবে, আর এতগুলো ভিড়ের মাঝখান থেকে এখানে উঠে আসতে হবে, আর এখানেই উঠেছে তোমার গলার আওয়াজটা সারা পৃথিবীকে শোনাতে হবে, হ্যাঁ কি না? আমি লাইফে কিছু একটু অন্তত করেছি, আমি অনেক মানুষকে দেখেছি, হয়তো টাইমটা খুব কম, তাও একটু বলি, আমি অনেক মানুষকে দেখেছি বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে, এনজয়মেন্টের পাল্লায় পড়ে এত বড় প্রফেশনকে মিস করে যায়, এত বড় প্রফেশনটাকে মিস করে দেয়, বোঝার ক্ষমতা নেই, এত বড় প্রফেশনটাকে মিস করে দেয়। আজকে তোমার কি বলে, আমাদের বন্ধু আমাদেরকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, নো, আমাদের বন্ধুরা আমাকে ছেড়াছেড়ি করেছিল, বলছে স্মার্ট বলে তো তোমাকে সাকসেসফুল হতে হয়, তোমাকে প্রথমে মানুষ তোমাকে নিয়ে প্রথমে হাসাহাসি করবে, তাই তো? কোথায় চলে গেছে, কি করছে, হ্যাঁ বেকার ওইসব টাইম ওয়েস্ট, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, হ্যাঁ কি না? তোমাকে পাগল বলবে, বলুক না, পাগলরাই তো ইতিহাস বানায়, হ্যাঁ কি না? একটু আলাদা কিছু বললাম, তারপরে বলছে কি তোমাকে নিয়ে চাটাচাটি করবে, ওই দেখ ওরা কি কোটিপতি হবে, হ্যাঁ? আমাকে বলতো, আমি কারোর মুখে চোপা করতে একদম পছন্দ করি না, আমি চুপচাপ শুনে নেওয়ার চেষ্টা করি। আর বলতে দেখো ম্যাডাম যাচ্ছে, ম্যাডাম, আমি মনে মনে ভাবতাম বলে নে একদিন তো এটাই বলতে হবে, আজকে যখন ওদের সামনে দিকে নিয়ে আসি, ওরা দেখে হ্যাঁ কি না? সেদিন আমি মনে বলেছিলাম, আজকে তো ওরা মনে অনেক কিছু বলতে চেষ্টা করে। ইয়েস, একটা দিন আসবে, আজকে হয়তো তোমার বন্ধুরা তোমাকে দেখে, তুমি এখন ফরমাল ড্রেস কোডটা পরে আসছো, আজকে তোমার বন্ধু
করিস? একটা দিন আসবে যেদিন তুমি স্মার্ট বলতে রুবি এক্সপার্ট হবে, ডায়মন্ড এক্সপার্ট হবে, নিজে তুমি গাড়িটা কিনবে, ওদের সামনে থেকেই যাবে, গাড়ির লুকিং গ্লাসটা খুলবে, কাঁচটা খুলবে, আর সেদিন ওরা সেম ভাবেই বলবে কি কাজ করিস রে। দুটোই একই কথা, টোন চেঞ্জ হয়ে যাবে, আর টোন চেঞ্জ তোমাকেই করতে হবে, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। তাহলে আজকে আমাকে বুঝতে হবে কারোর পাল্লাই না পড়ে স্মার্ট ভ্যালু সিনিয়রদের পাল্লাই পড়ো, এটা তোমার সাকসেস ধরা বাঁধা। ইয়েস আর নো? তাই না? অনেকে তো এরকমও আছে, রিলেটিভ কাকা মামা জ্যাঠা দাদা, অনেকের খুব ভালো, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু 90% ক্ষেত্রে আমি এগুলো দেখেছি। হ্যাঁ, কাকা মামা জ্যাঠা দাদা। আজকে আমি অনেক কাউকে দেখেছি, আমার বোন কাজ করবে, একবার আমার কোনো দাদা ছিল না, তাহলে আজকাল এখানে কথা বলাই হবে, আমার বোন কাজ করবে, আর ওই দাদাটাই কিন্তু বিয়ের পরে বৌদিকে নিয়ে আলাদা হয়ে গিয়ে ইয়াং বোন আর বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে দিয়ে চলে যায়। হ্যাঁ কিনা? তখন কোথায় যায় দাদা? যদি দাদা হতে হয় তাহলে স্মার্ট ভ্যালু দাদা হও। হ্যাঁ কিনা? দাদা হও, দাদা হও, তোমার প্রতিটা পদক্ষেপে তোমার পাশে থাকবে। হ্যাঁ কিনা? আমি অনেক কাউকে দেখেছি, ও মাই গড, মামা জ্যাঠাদের কথা শুনে বিজনেস করে। হ্যাঁ, মামা জ্যাঠাদের কথা শুনে বিজনেস করে না। আমি একটা পার্সন, একটা লিডারের কথা শুনেছিলাম, উনি আমার মামার বাড়িতে থাকতেন, উনি বলতেন প্রত্যেকটা মানুষের আমার সন্তান বড় হোক, আমার বোনের ভাইয়ের কি হচ্ছে আমার দেখে লাভ। হ্যাঁ কিনা? আমি এই পার্সনটার মুখ থেকে শুনেছিলাম, উনি বলছে যে আমার মামা যখন যখন ওনার সন্তানদের ছেলেমেয়েদের ভালো পড়াশোনা, ভালো এডুকেশন দিত, আর আমাকে কি বলতো, তুই এই দোকানে ঢুকে যা, ড্রাইভারের কাছে, তাহলে চাইলো আমার ভালো। হ্যাঁ, বলছে মামা হয় দু ধরনের, একটা শকুনি, একটা কৃষ্ণ, একটা কংস, একটা কৃষ্ণ। হ্যাঁ কিনা? যদি তোমার রিলেটিভ যদি কৃষ্ণ হয় তাহলে তুমি অভিমন্যু। এটাখানে বুঝে না, তুমি অভিমন্যু, তুমি যুদ্ধে তুমি মহাবীরের নাম পাবে, তোমাকে ইতিহাসের পান্নায় তোমার নামটা উঠবে। আর যদি তোমার কংস মামা হয় তাহলে স্বার্থের জন্য তোমাকে বধ করতে কিন্তু দ্বিধাবোধ করবে না। কারণ একটা কথা জানবে, যখন কৃষ্ণ জন্মেছিল তখন একটা আকাশবাণী হয়েছিল, তাই তো? তোমাকে বলিবে যে গোকুলে বাড়ি যেছে। হ্যাঁ কিনা? আবার স্মার্ট ভ্যালুতে আরেকটা আকাশবাণী হবে, তোমাকে বলিবে যে স্মার্ট ভ্যালু লিডার হচ্ছে। হ্যাঁ কিনা? স্মার্ট ভ্যালু লিডার দেখো আর আগে বড়ো। একটা কথা বুঝতে হবে, আজকে যদি বাবার টাকা যদি না থাকে, মামার বাড়ির লোকেরাও থাকতে দেয় না। হ্যাঁ, দেয়? জেঠু চাকরি করে, বাবা চাষবাস করে, জেঠুও হেলে দেয় না। হ্যাঁ, আজকে যদি মনে হয় আমি ওদের কথা ছিল এত বড় প্রফেশনটাকে মিস করবো, কোনোদিন 50,000 টাকা চেয়ে দেখবো বাবার শরীর খারাপের জন্য, মাসের প্রথম, মাসের মাঝখান, মাসের শেষ বলে কন্টিনিউ লেভেলে পড়াতে শুরু করবে। হ্যাঁ কিনা? তাই জীবনে স্মার্ট ভ্যালুটা পেয়েছো, নিজে ইনকাম করো, নিজে জায়গা বানাও, আর পরিবারকে ভালো রাখার চেষ্টা তোমাকে নিজেকেই করতে হবে। ইয়েস? এখানে অনেক হাউস ওয়াইফ আছে, আমি তাদের জন্য একটুখানি বলতে চাই। অনেকে মনে করে দিদি আমি তো হাউস ওয়াইফ, তোমরা তো ইয়াং ছেলে মেয়ে, তোমাদের এখন অনেক কিছু আছে। হ্যাঁ, আমি হাউস ওয়াইফ, আমার এমনি অনেক বাধা, আমি কি জীবনে কিছু করতে পারবো? আমি একটা স্টোরি শোনাতে চাই, শুনতে চাই? একটা স্টোরি শোনাতে চাই, যেখানে বলছে একটা পার্সন ছিল যে মেয়েটা শাড়িকে প্রচুর নফরত করতো, মানে শাড়ি পরাটাই তার কাছে খুব বিরক্তির ব্যাপার ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার এমন পরিবারে একটা বিয়ে হয়ে যায় যে পরিবারে শাড়ি ছাড়া কোনো অ্যালাউ নেই, মানে শাড়ি ছাড়া সেখানে কোনো কিছু ইউজ করা যাবে। ওই মেয়েটা একদিন একটা ইন্টারভিউতে এসে বলছে যে আমার একটা শাড়ি পরতে 45 মিনিট 50 মিনিট টাইম লাগতো, আমার খুব বিরক্ত লাগতো। আমি শুধু ভাবছি কোনোদিন আমার শাশুড়ি মা শুধু আমাকে একবার অ্যালাউ করুক সালোয়ার পরার জন্য, কুর্তি পরার জন্য, কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন অ্যালাউ করেনি। তখন আমি মনে মনে একটা কথা ভাবলাম, যদি শাড়িটাই আমার নিয়ত থাকে তাহলে এটাকেই বেস্ট অফ দ্য বেস্ট করা যাক, এটা দিয়েই কিছু করা যাক। ওই মেয়েটা বলছে ও শাড়ি পরেছে, একটা শাড়িকে 325 রকম ভাবে পরাতে পারে। জাস্ট ইমাজিন, একটা শাড়িকে 325 রকম ভাবে পরাতে পারে। আর শুধুমাত্র তাই না, ওর ওয়ার্ল্ড রেকর্ড হলো 18 সেকেন্ডে শাড়ি পরিয়েছে, এটা ওর ওয়ার্ল্ড রেকর্ড। একটা হাউস ওয়াইফ ওয়ার্ল্ড রেকর্ড 18 সেকেন্ডে শাড়ি পরিয়েছে। আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা করার পর ও নিজে ভাবলো আমি তাহলে এবারে শাড়ি ড্রপারের কাজ করবো। শাড়ি ড্রপার মানে শাড়ি পরানোর কাজ, শাড়ি ড্রপিং এর কাজ করবো। ও বলতে সোজে লোক আমাকে দেখে হাসতো, এটা কোনো কাজ হলো? শাড়ি পরে এটা কোনো কাজ? হ্যাঁ, শাড়ি পরে সবাই বলতো তো টাইম নষ্ট, এসব দিয়ে কিচ্ছু হয় না। বলছে তারপরে আমি কারোর কথা না শুনে আজকে আমি ওই শাড়ি পরিয়ে আজকে নীতা আম্বানি থেকে শুরু করে দীপিকা পাদুকোন, আলিয়া ভাট, যত বলিউড স্টার প্রত্যেককে শাড়ি পরায়।
ভাবছি, আমি নিজেকে কি ভাবছি এটাই হলো বেশি ইম্পর্টেন্ট। লোকে অনেক কিছু বলবে, লোকের কথা বাদ দাও। তোমার পরিবারে কালকে একবেলা খাওয়া না হলে কেউ তোমার হাড়ির খোঁজও নেবে না, হ্যাঁ কি না? সেই তোমার পুরো বাবাকেই হয়তো রান্নাতে জোগাড়টা করতে হবে। ইয়েস, তাই হাড়ে জাগলো। এতগুলো কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়লো, বলবো? একটা শায়রি মনে পড়লো, বলবো? কে লিখেছে জানি না, যিনি লিখেছেন খুব ভালোই লিখেছে। হ্যাঁ, একটু শুনতে হবে ভালো করে, শুনবো? আচ্ছা, তু আপনি খাবিয়ারু, तू अपनी खूबियां ढूंढ, गलती निकाले के लिए लोग हैं ना, ठीक? तू अपनी खूबियां ढूंढ, कमियां निकालने के लिए लोग हैं ना। यदि रखना है कदम तो आगे रख, हैं? रखना है कदम तो आगे रख, पीछे खींचने के लिए लोग हैं ना। सपना देखना है तो ऊंचा देख, नीचे दिखाने के लिए लोग हैं ना। प्यार करना है तो खुद से कर, नफरत करने के लिए लोग हैं ना। तो खुद के अंदर एक जुनून का चिंगारी भड़का, जलने के लिए लोग हैं ना। तो लोग हैं ना, पूरा क्लियर करते रहो, हैं? एत ताड़ाताड़ी ना, बाकी আছে। तो खुद के अंदर में एक जुनून का चिंगारी भड़का, जलने के लिए लोग हैं ना। तो खुद का एक अलग पहचान बना, तो खुद का एक अलग पहचान बना, भीड़ में चलने के लिए लोग हैं ना। तो कुछ करके दिखा दुनिया को, तो कुछ करके दिखा दुनिया को, तालियां बजाने के लिए लोग तो আছে ওগুলো করার জন্য। আমরা একটু ডিফারেন্ট কিছু করলাম, হ্যাঁ? লোক তো আছে ওগুলো করার জন্য, আমরা একটু আলাদা কিছু করলাম, হ্যাঁ? সবাই তো একই দিকে চলছে, আমরা একটু আলাদা দিকে চললাম, অসুবিধা কি আছে? তো লোক এগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি আছো, তোমার হবে, তুমি যখন ডায়মন্ডে যাবে তোমার টিমেরও সেম হবে, হ্যাঁ কি না? এগুলো বড় কথা না। আজকে আমরা একটা খেলা দেখেছি, WWE। হ্যাঁ, অত দেখি না, টুকটাক নলেজ রাখার চেষ্টা করি। WWE কি বক্সিং, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বক্সিং খেলাতে উইনার কে হয়? হ্যাঁ, ওরে বাবরে, যে যত মার খাইছে তত বেশি উইনার হয়, দেখি না? মার খেয়ে চোখ ফাটিয়ে দিয়েছে, চোখ ফুলিয়ে দিয়েছে, গাল ফেটে গেছে, তারপরও কি করছে? কোচ কি করছে? 3 বার মারছে, যদি বলছে আমি আছি তাহলে ও আছে, ও উইনার, হ্যাঁ কি না? স্মার্ট খেলে তো তোমাকে এই যে প্রবলেমগুলো সব ফেস করতে হবে, সব ফ্যামিলির প্রবলেম, পাড়া প্রতিবেশীর প্রবলেম সব ফেস করতে হবে, আর তারপরেই তুমি এখানকার বিকাশ ঘোষ হতে পারবে, ডায়মন্ড অ্যাচিভার হতে পারবে, তারপরে রাখবে। কারণ আমি একটা কথা মনে করি, জাজ তাগের যত সুন্দর তার সাকসেস স্টোরি ততটাই সুন্দর। যার সংঘর্ষে যত দম আছে তার স্টোরিতে তত দম আছে, হ্যাঁ কি না? আজকে ইন্ডিয়ার বুকে এত বড় একটা ইন্ডাস্ট্রি, তাহলে এত বড় ইন্ডাস্ট্রি হাজার হাজার লিডার আছে, তাহলে বিকাশ ঘোষের নামটাই কেন উঠে আসে? কারণ বিকাশ ঘোষের সংঘর্ষ ছিল দমদার, হ্যাঁ কিনা? তার লিডারশিপটাই তাই দমদার, হ্যাঁ কিনা? দমদার লিডারশিপ দিতে গেলে দমদার সংঘর্ষ করতে হবে, পারবো আমরা সংঘর্ষের মধ্যে, এগুলোকে দিকে খেয়াল রাখতে হবে। তবে কিছু কথা আরেকটু বলে যান, জীবনে একটা কথা বুঝতে হবে, এই যে কথা বলা, এই যে সবকিছু মেনটেন্স করা, এত কিছু সব কিন্তু শুধুমাত্র প্ল্যাটফর্ম না, তার পাশাপাশি আরেকটা পার্সন, যেটা হলো গুরু, হ্যাঁ কি না? যেটা হলো টিচার। আজকে কিছুদিন একটা টিচার আসতে গেল না? আমি জানি না বাইরের লোকের টিচাররা কেমন হয়, এখানে যদি কেউ থাকো প্লিজ আমার কথা খারাপভাবে নেবে না, কারণ গার্জিয়ান যদি থাকে আমি তাও নেবে না, কারণ সবাই না, কিছু জনের কথা বলে। হয়তো ইনফ্যাক্ট তোমরাও দেখেছো আমার বাইরের মার্কেটের সঙ্গে 3-4 বছর কোনো লিঙ্ক আপই নেই, তো সেইখানে না আমি বাইরের মার্কেট টিচার বলতে পারবো না। তুমি যত আমাকে বন্ধু বান্ধবীদের দেখেছি, একটা টিচারও টিচার যদি কি বলে, কি বলে, আজকের দিনটা ছাড়, কি ছাড় আর বাকিরা বুঝে না, হ্যাঁ? আজকের দিনটা ছাড়। একটা টিচার তার স্টুডেন্টের সঙ্গে কি করছে? ডান্স করে ভিডিও ছাড়ছো তো, হ্যাঁ? পাতলি কামারিয়া খুব উঠেছিল না গানটা, হ্যাঁ? একটা টিচার তার স্টুডেন্টের সঙ্গে ছাড়ছে, একটা টিচার তার স্টুডেন্টকে ভালোবেসে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। আমার চোখে দেখা, বল, আমার চোখে দেখা। তাহলে ভাবো, যদি বাবা মার পরে কোনো স্থান দেওয়া সেটা শিক্ষককে, হ্যাঁ কি না? সেই শিক্ষক আজকে কি কি শেখাচ্ছে? একটা টিচারের সামনে একটা ছেলে স্মোক করতে হয়তো দ্বিধাবোধ করে না, হ্যাঁ কি না? খারাপ ওয়ার্ড ইউজ করতে হয়তো দ্বিধাবোধ করে না, হ্যাঁ কি না? আর একদিকে আছে স্মার্ট ভ্যালু টিচার, ভাই খারাপ তো দূর কি বাদ, নেশাবাদ তো দূর কি বাদ, ভালো কাজ ভালোভাবে করতে গেলেও ভয় করে, হ্যাঁ? এই সামনে টিচার্সদের গেল, তুমি বললে বিলিভ করবে না, আমরা টিচারদের সাথে পালন করতে পারিনি ভয়ে। দিদি ভালো কাজ আবার কি হয়?
না বিকাশ দা শিখিয়েছে যে ছোট ছোট কাজে ছোট ছোট ইঞ্জিনিয়ারিং করতে গেলে বড় বড় ইঞ্জিনিয়ারিং পাবে না, হ্যাঁ কি না? ভয় তো দাদাকে আর বলিনি। 5 তারিখ চলে গেছে, 6 তারিখে 2 বেলা দাদাকে ফোন করেছে। ফোন করে আসতে বলে আসতে না বলে ভয়ে অন্য কথা বলে রেখে দিয়েছি। মানে বুঝতে পারছি হ্যাঁ কতটা লেভেলের রেসপেক্ট থাকলে, কতটা লেভেলের ভালোবাসা থাকলে মানুষ এটা করতে পারে। ভালো কাজ ভালোভাবে করতে পারছি না, হ্যাঁ কি না? আজকে রিয়েলি মানুষগুলো যে শিক্ষাগুলো দিয়েছে, যে শিক্ষা কোনো বইয়ের পাতায় কোনো বইয়ের পান্নায় পাওয়া যাবে না, যেটা স্কুলের 4 দেওয়ালের মধ্যে পাই, হলো জীবনের শিক্ষা, হ্যাঁ কি না? জীবনের শিক্ষা, ভালো মানুষ হওয়ার শিক্ষা, মানুষের জন্য কিছু করার শিক্ষা, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ের থাকা উচিত। আজকে জানতে চাই স্মার্ট বোর্ডের শিক্ষা কি? আছে সেই এক্সাইটমেন্ট তাহলে বলবো, না হলে শেয়ার করবো। আজকে রিয়েলি বলতে যদি কোনো পার্সনকে যদি তোমার আশেপাশে ভালো করে ঘুরে দেখো, তাহলে দেখবে একটা মা তার ছেলেকে কাজে পাঠানোর জন্য 10 বার বকে, যা কাজে যা, যা কাজে যা। আর আমাদের গাছটা বাড়ি রাখার জন্য 10 বার বকে। চেঞ্জ তো হ্যাঁ, বলছে কাজ এমন করো, কিন্তু 4টে লোক এটাও বলে কি কাজ করিস যাবে, কিন্তু পুজো, ঈদ, অন্নপ্রাশন, 7 বাড়ি কোনোতেই ছুটি নেই। হ্যাঁ, কাজ এমন করাই তো উচিত। ছুটি কাজের চাই, ফেলিওরদের, সাকসেসফুলদের না, তারা তো মেহনতি, হ্যাঁ কি না? বলছে যদি তোমার মনে হয় আজকে সত্যি কথা বলতে স্মার্ট বোর্ডের শিক্ষা এমন পেয়েছি, স্মার্ট বোর্ডে যে 200 প্লাস প্রোডাক্ট আছে আমরা সবাই জানি, হ্যাঁ, ইউজ করার জন্য। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবাই ইউজ করা। এতটা শিক্ষা বিকাশদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমি যখন বাড়িতে দেখি আমার ডিটারজেন্টের প্যাকেটটা উঠানে পড়ে আছে, কোথাও যেন আমার খারাপ লাগে। আর আমি জানি এটা আমার এটা অনেকেরই হয়তো লাগে। কি লেভেলের একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে নিজের প্রফেশনে। আমার বাবাকে যদি বলে যে তোমাকে 1 সপ্তাহ কাজ করতে হবে না, আমার বাবার মতন মানে খুশি মানুষ এই পৃথিবীতে একটাও নেই, হ্যাঁ কি না? আর আমাদের যদি একদিন বলা হয় যে বাড়িতে থাকবো, আমার তো ভালোই লাগে না, ভালোই লাগে না। কতটা লেভেলের ভালোবাসা থাকলে একটা ওই ডিটারজেন্টের প্যাকেটটা তুলে জলে ফেলে দেওয়া, পুড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারি। কেন? ভিতর থেকে নিজের প্রফেশন নিয়ে এই ভালোবাসা রাখে। আমার স্মার্ট বোর্ডের প্যাকেটটা ওখানে পড়ে থাকবে, খারাপ লাগে ভিতর থেকে, হ্যাঁ কি না? শুধু এটা না, আজকে যদি কখনো কোথাও দেখো যে একটা ট্রেনে, বাসে, ট্রামে, যেখানেই যাও না কেন, যদি কখনো মনে হয় একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে সিট ছেড়ে দিয়ে অন্য কাউকে বসতে দিয়েছে, তবে নিঃসন্দেহে ভেবে ওটা কোনো না কোনো স্মার্ট বোর্ড ছিল। যেখানে একটা ডক্টরি প্রফেশনে তার কালিকদের সঙ্গে সেফ নেই, সেখানে একটা কথা বুঝে নেবে, রাতের অন্ধকারে যদি একটা মেয়ে যায় আর তার পিছনে 2টো ছেলে যদি গাইড করে যায়, 100% বুঝে নেবে সেটা বিকাশ ঘোষের টিমের ছেলে মেয়ে। কখনো যদি মনে হয় নিজের পকেটে 10 টাকা আছে, তারপরেও একটা অসহায় মানুষকে দেখে সেই 10 টাকাটা তার খাওয়ার জন্য দিয়ে দিচ্ছে, তাহলে 100% বুঝে ওটা রাহুল রায়ের টিমের ছেলে। যদি কখনো মনে হয় একটা 16 বছর, 17 বছর, 18 বছরের বাচ্চা ছেলে সবার বিরুদ্ধে গিয়ে জীবনে কিছু করতে চাইছে, তাহলে অবশ্যই বুঝে নেবে সেটা প্রীতম সাধুকারী টিমের কোনো কোনো ছেলে। আর যদি কখনো মনে হয় যে কোনো একটা মানুষ নিঃস্বার্থে উজাড় মনে কারোর জন্য কিছু করছে, তাহলে অবশ্যই বুঝে নেবে সেটা কেউ না, সেটা দিল এই কর্মগুলো তোমার আইডেন্টিফিকেশন তৈরি করে দেবে। ইউ আর স্মার্ট ভ্যালুর বয়, ইউ আর স্মার্ট ভ্যালুর গার্ল। শুধুমাত্র এই না, এতটা লেভেলের মানবিকতা তৈরি করে দেয়। আজকে এখন রাস্তায় কোনো যখন ভিখারিকে দেখি, কোনো যখন ছোট বাচ্চাকে দেখি, মন থেকে একটা কান্না আসে না? মন থেকে খারাপ লাগে। হ্যাঁ, এখানে প্রত্যেকের ড্রিম লিস্ট বানিয়েছে, আর আমি এটা দাওয়া করে বলতে পারি সবার ড্রিম লিস্টে একটা কমন পয়েন্ট আছে, দিদি একদিন স্মার্ট বোর্ডটা ভালো করে করব, প্রচুর ইনকাম করব, আর একটা অনাথ আশ্রমের একটা বৃদ্ধাশ্রম করবো। আমরাও যখন এসেছিলাম আমারও মনে হয়েছিল, কিন্তু আমার একটু ভাবনা উল্টো ছিল। কেমন? বলছে দুটোই করবো, কিন্তু দুটো পাশাপাশি করবো, যাতে কোনো মা সন্তানকে পেয়ে যায় আর যাতে কোনো সন্তান কোনো মাকে পেয়ে যায়, হ্যাঁ কি না? পৃথিবী চেঞ্জ হবে, দুনিয়া চেঞ্জ হবে, স্মার্ট ভ্যালুর মাধ্যমে হবে, বিকাশ ঘোষের টিমের মাধ্যমে হবে। এই শিক্ষাগুলো এখানে অনেক গার্জেনরা আছে, আমি রিয়েলি বলছি আপনার ছেলেমেয়ে কত ইনকাম করতে পারবে আমি জানি না, কিন্তু এই শিক্ষাগুলো নিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে কোনোদিন খোঁজ নেবেন, হতে পারে কোনো উকিলের, কোনো ব্যারিস্টারের, কোনো ডক্টরের মা পড়ে আছে, কিন্তু কোনোদিন দেখবেন না কোনো স্মার্ট বোর্ড লিডারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এটা হতে পারে না। একটা স্মার্ট বোর্ডের এই পবিত্র ভাবটা তৈরি করে দেয়, মা যে কষ্ট করে বড় করে সেটা ফিল করে। একটা
স্মার্ট ভ্যালু ছেলে মেয়ে, একটা অনেস্ট ছেলে মেয়ে তার মায়ের সাথে তো মুখে মুখে খারাপ কথাটাও বলে না। হ্যাঁ, স্মার্ট ভ্যালু ট্রেনিংটা তোরা পবিত্র ট্রেনিং। যে ছেলেটা হয়তো সিগারেট ছাড়া থাকতে পারতো না, এতটাই পবিত্র প্ল্যাটফর্ম, এতটাই সিগারেটের কথা পবিত্র যে সে সেটা ছেড়ে দেয়, হ্যাঁ কি না? শিক্ষাটাই এতটাই দমদার লেভেলের, হ্যাঁ কি না? বলছে ভালো টাকা তো কামাবো এই স্মার্ট ভ্যালুতে আছে মানে, কিন্তু আগে ভালো মানুষ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? আর ভালো মানুষ হলে ভালো সবকিছু হবে, হ্যাঁ কি না? একটা দিন আসবে যখন আপনাকে সব রোল প্লে করতে হবে, ভালো সন্তানের রোল প্লে করতে হবে, হবে না? আজকে বাবা পাচ্ছে, আর 2 বছর পরে বাবা পারবে? একদিন ভালো সন্তানের রোল প্লে করতে হবে, একদিন ভালো দাদার রোল প্লে করতে হবে, একদিন ভালো দিদির রোল প্লে করতে হবে, একদিন ভালো হাজবেন্ড, ভালো ওয়াইফ, ভালো সন্তানের রোল, ভালো বাবার রোল, সব রোল প্লে করতে হবে। কিন্তু এই সব কটা রোলের মধ্যে একটা রোল খুব ইম্পর্টেন্ট, যেটা হলো তোমাকে এখন ভালো অ্যাসোসিয়েটের রোল প্লে করতে হবে, ঠিক না? যদি ভালো অ্যাসোসিয়েটটা হয়ে যেতে পারে দিদি, বাকিগুলো তো বাই প্রোডাক্ট অটোমেটিকলি হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে তুমি নিজেকে কি ভাবছো, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। ভাবো নিজেকে কি ভাবছো। আমাকে ভালো অ্যাসোসিয়েট হতে, ভালো লিডার হতে হবে। কারণ একদিন বনের রাজাকে, সিংহকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনি যে বনের রাজা, আপনার থেকে তো অনেকের অনেক কোয়ালিটি আছে। যদি হাইটের কথা বলা যায় তাহলে জিরাফ আপনার থেকে লম্বা, হ্যাঁ কি না? যদি আয়তনের কথা বলা যায় তাহলে হাতি আপনার থেকে অনেক আয়তন। যদি ছোটার কথা বলা যায় তাহলে চিতা আপনার থেকে দ্রুত ছোটে, হ্যাঁ কি না? যদি বুদ্ধির কথা বলা যায় তাহলে শিয়াল আপনার থেকে বেশি বুদ্ধিমান, হ্যাঁ কি না? তাহলে আপনি কেন বনের রাজা? সিংহ একটা দারুণ আনসার দিয়েছিল, জানতে চাই? সিংহ বলছে আমি মনে করি আমি রাজা, তাই সবাই মনে করে আমি রাজা। আমি মনে করি আমি রাজা, তাই সবাই মনে করে আমি রাজা। তুমি যদি মনে করো যদি আমি ভালো লিডার হতে চাই, তাহলে সবাই এমনিও মনে করো তুমি ভালো লিডার, হ্যাঁ কি না? নিজেকে ভ্যালু দাও, সারা দুনিয়া তোমাকে ভ্যালু দেবে, হ্যাঁ কি না? নিজেকে ভ্যালু দেবে না, ফালতু আড্ডাতে দেবে, ফালতু তোমাকে সব জীবনে সব হারিয়ে যাবে। তাই এই ভালো শিক্ষাটা দিতে হবে আর আগে বাড়তে হবে। আর সব থেকে বড় কথা, এই শিক্ষাগুলো দেয় কে? আমাদের কোনো না কোনো গুরু, কোনো না কোনো সিনিয়র, কোনো না কোনো লিডার, হ্যাঁ কি না? তাদের প্রতি একটা রেসপেক্টের জায়গা রাখতে হবে, তাদের প্রতি একটা সম্মানের জায়গা, তাদের প্রতি একটা ভালোবাসার জায়গা রাখতে হবে। আমি একটা লিডারের মুখ থেকে একটা কথা শুনেছিলাম, বলছে স্মার্ট ভ্যালুতে তোমার সব থেকে দামি গিফট কি? বলছে একটা অ্যাক্টিভ ভালো লিডার পেয়ে যাও। যদি এটা পেয়ে যাও তোমার জিন্দগি এমনি চেঞ্জ হয়ে গেল, ভাবার কোনো দরকারই নেই। যদি মনে হয় সত্যি দিদি জীবনে লিডারটাকে সত্যি কেন ভালো গুরু পাওয়াটাই খুব ইম্পর্টেন্ট, বলছে 100%। হ্যাঁ, একটা লাস্ট স্টোরি বলতে চাই, শুনতে চাই? আছে সেই এক্সাইটমেন্ট শোনার জন্য, মন আছে? একবার কি হয়েছিল, লাইফের স্টোরি, এটা লাইফের স্টোরি। বলছে একবার কি হয়েছিল, একদিন একটা ক্লাসরুমে একটা টিচার সবাইকে এসে বলল যে আজকে কোনো ক্লাস হবে না। কি? আজকে কোনো ক্লাস হবে না, আজকে কি হবে? আজকে গেম হবে, খেলা হবে। সবাই খুশি তো? যদি এখানে কোনো সিনিয়র এসে বলে আজকে কোনো ট্রেনিং হবে না, আজকে একটা গেম হবে, বিশাল খুশি কিন্তু, হ্যাঁ কি না? তো সবাই খুব এক্সাইটেড, সবাই খুব খুশি যে আজকে গেম হবে, মজা হবে। তো টিচার বললো শুধু গেম খেললে হবে না, এটা জীবনের সঙ্গে উপলব্ধি করতে হবে। আর গেমের কিছু রুলস আর রেগুলেশন আছে। বলছে কি? বলছে এই গেমটা ততক্ষণই খেলতে হবে যতক্ষণ না গেমটা এন্ড হয়, মাঝখান থেকে চলে গেলে হবে না। তো সবাই খুব এক্সাইটেড যে হ্যাঁ স্যার অবশ্যই আমরা খেলবো, কোনো গেমই তো। তো এটা বলার পরে একটা টিচার একটা মেয়েকে ডাকলেন, সেই মেয়েটা ছিল ম্যারিড ওয়াইফ, হাউসওয়াইফ, ম্যারিড পার্সন। তাকে ডেকে বললো তুমি এখানে এসো। আসার পর ওকে একটা হোয়াইট বোর্ড দিল, একটা মার্কার দিল, দিয়ে বলছে তোমার জীবনে প্রয়োজনীয়, মানে তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত যাদেরকে ছাড়া তুমি তোমার জীবনটাকে ভাবতে পারোই না আলাদাভাবে, এরকম 10 জনের নাম লেখো। তো মেয়েটা কি করলো, মেয়েটা 10 জনের নাম লিখলো। কেমন 10 জন একটু আমি দেখানোর চেষ্টা করি। বলছে প্রথম, যেহেতু ম্যারেড ছিল তাই প্রথমে নাম হলো কি? হাজবেন্ড। যেহেতু একটা বেবি ছিল তাই প্রথমে তারপরে নাম হলো কি? বেবি। তারপরে কি নাম লিখলো? মা বাবা, তারপরে ভাই বোন, তারপরে দুটো বেস্ট ফ্রেন্ড, আর তারপরে কি লিখলো? দুটো রিলেটিভ। ও 10 জনের নাম, কোনো কিছু নাম ভেবে ফটাফট লিখে দিল। আর যখনই লিখে দিল তখন এবার টিচারটা বলছে গেম নাও স্টার্ট। এবার থেকে গেমটা শুরু। পুরো ক্লাসরুম এক্সাইটেড হয়ে আছে, কি গেম হতে পারে। আর তখনই বলছে আচ্ছা তুমি একটা কাজ করো, এই যে 10 জনের নাম লিখলে, এই 10 জনের মধ্যে যে কোনো 2 জনের নাম তুমি বাদ দিয়ে দাও, যারা তোমার জীবনে না থাকলেও চলবে। তখনও কিছু নাম নেবে, এবার নিচ থেকে কি বললো? 2টা নাম মুছে দিল, যারা কে ছিল? তার রিলেটিভ ছিল। ও তখন ওকে যখন জিজ্ঞাসা করলো যে প্রতিবার নাম মুছবে আর প্রথমে তোমাকে এক্সপ্লেন করতে হবে কেন মুছছো, তো তখন এক্সপ্লেন করলো যে এমনি তো রিলেটিভটা তো স্বার্থপর। হ্যাঁ, যদি তোমার পজিশন থাকে তাহলে দূর দূরান্তের রিলেটিভও তোমার সম্পর্ক
চেষ্টা করবে। ইয়েস। আর যদি তোমার পকেটে কিছু না থাকে, সাকসেস না থাকে, পজিশন না থাকে, তাহলে নিজের লোকও তোমার পরিচয় দিতে দ্বিধাবোধ করবে, হ্যাঁ কি না? তো এটা না থাকলেও আমার জীবনে কোনো প্রবলেম, আমি আমার জীবনটাকে এমনিই চালিয়ে নিতে পারবো। বলো ঠিক আছে, চলো ভেরি গুড। তারপরে টিচারটা বলছে চলো এবার তুমি একটা কাজ করো, তুমি আরো দুজনের নাম মুছে দাও। এবার হচ্ছে কার নাম মুছে, কার নাম মুছে, অনেক ভেবে চিন্তা কি করলো, ও দুটো বেস্ট ফ্রেন্ডের নামও মুছে দিল। যখন জিজ্ঞাসা করলো কেন, বলছে স্যার যখন আমরা যখন বিবাহ জীবন কাটাই, বিবাহ জীবন কাটানোর পরে আমাদের লাইফটা একটু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কি না? তখন বন্ধু বান্ধবের সম্পর্ক থাকে না, তখন জীবনটা অনেক জায়গায় সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তো বন্ধু তো না থাকলে আমার জীবনে এমন কোনো ফারাক পড়বে না। ঠিক সেম স্মার্ট বেরো তো প্রথম তোমাকে রিলেটিভরা কি করবে, বলবে এইসব বেকার, এই ওই সেই, ওরা তোমার সাথও দেবে না। সেকেন্ড যদি কেউ সাথ না দেয়, কে দেবে না? তোমার সব থেকে প্রিয় বন্ধু, যাকে তুমি বিশ্বাস করতে, যার থেকে তুমি ছোটবেলায় থাকতে, সেও হয়তো কোনো কারণে তোমাকে বলে দেবে না রে ভাই ওইসব তোদের জন্য, আমার জন্য সব না, তোরা ওইসব কয়েক বলে চলে চলে যাবে, হ্যাঁ কি না? তারপরে টিচার বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, এখান থেকে আরো দুজনের নাম মুছে দাও। এবারেও কি করলো, এবারও ভাবছে কেন, এবার তো সব নিজের লোক, এবারও কাকে বাদ দেবে? ওখান থেকে তাও অনেক ভেবে নিজের ভাই আর বোনের নামটা বাদ দিয়ে দিল। যখন জিজ্ঞাসা করলো তুমি তোমার ভাই বোনের নামটা কেন মুছলে, বলছে একটা টাইমের পরে স্বার্থের দুনিয়াতে সবাই সবার নিজের কথা ভাবে। একটা টাইম থাকবে বিবাহের পরে যদি একটা মেয়ে তার দাদার কাছে গিয়ে যদি বলে যে আমার বাড়ির কন্ডিশন খুব খারাপ, 5,000 টাকা দিয়ে হেল্প কর ভাই বা হেল্প কর দাদা, তখন দাদাও বলে না রে আমার এই তো ইনকাম কম, তোকে আমি আর কি হেল্প করবো, তুই নিজেরটা নিজে বুঝে নে, হ্যাঁ কি না? বলে কি বলে না? তুমি কতবার দেখেছো আমার মামাকে আমার মাকে হেল্প করতে? দেখবে না, হয়তো মামার কন্ডিশনও ততটা ভালো না। ইয়েস অর নো? তখন বলো ভাই বোনও একদিন তো স্বার্থপর হয়ে যাবে, ভাই বোনও হয়তো একদিন পরে হয়তো নিজেদের হয়তো মুখও দেখবে না, হ্যাঁ কি না? এমন সিচুয়েশনও আসতে পারে। স্মার্ট ভ্যালুতেও ঠিক সেম। আজকে তোমার দাদা বারণ করবে, দিদি বারণ করবে, এই বোন বারণ করবে, এই বোন বারণ করবে, একটা দিন পরে ওরাও কিন্তু তোমার সাথ দেবে না, তোমাকে একা ছেড়ে চলে যাবে, হ্যাঁ কি না? তারপরে টিচারটা বলছে তাহলে আবার তুমি একটা কাজ করো, তুমি এই 4 জনের মধ্যে যে কোনো 2 জনের নাম বাদ দাও। এবার মেয়েটা কনফিউজড, জাস্ট এ গেম, এটা জাস্ট একটা গেম। মেয়েটা কনফিউজ, মেয়েটা কি করছে, মেয়েটা এবার ওর চোখ পুরো ছলছল করছে, কারণ ওর জীবনে 4টে পার্সনই তো ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? হাজব্যান্ড, বেবি, বাবা মা, ও কাউকে বাদ দিতে পারছে না। ও টিচারকে বলছে টিচার আমি আর গেম খেলবো না, আমি আর খেলতে চাই না। তখন টিচার বলছে আমি আগেই বলেছিলাম যে মাঝখান থেকে কুইট করা যাবে না, তোমাকে কমপ্লিট করেই যেতে হবে। আর এই কথাটা শোনার পরে মেয়েটা অনেক ভেবে চিন্তে কি করলো, ওর বাবা আর ওর মায়ের নামটাও এইভাবে মুছে দিল। আর যখন জিজ্ঞাসা করলো কেন, বলছে একটা টাইমের পরে গার্জেনরাও আমাদের সাথ দেয় না। হ্যাঁ, গার্জেনরাও আমাদের সাথ দেয় না। একটা মেয়ে যদি মনে করে, একটা মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে আর তার যদি পরবর্তী জীবন যদি ভালো না হয়, তাও ওকে লোক কি বলে, তুই তো দেখে নিয়েছিস, তুই বোঝ, হ্যাঁ কি না? আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ করে যদি বিয়ে দেয় তাহলে কি বলবে, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হয়, ফ্যামিলি খারাপ হয়, তোর ভাগ্যের দোষ ছিল, তুই বোঝ। তারপরে একটা টাইম পরে বাবা মাও হয়তো সাথ দেয় না, বাবা মাও তো কোনো জায়গা দেয় না, হ্যাঁ কি না? বাবা মাও সারা জীবন বাঁচবে না, বাবা মাও সারা জীবন থাকবে না। স্মার্ট ভ্যালুটাও ঠিক সেম। আজকে তোমার মনে হতে পারে যে দিদি দিদি আজকে আমি যা করতে চাই, বাবা মার জন্য তো করতে চাইছি, ওরাও আমার একদিন সাথ দেবে না, এটাই ন্যাচারাল। পড়ে আছে আর 2 জন। টিচার বলছে ঠিক আছে এবার তুমি একটা কাজ করো, লাস্ট এই 2 জনের মধ্যে যে কোনো তুমি একজনের নাম বাদ দাও। আর যখনই এই কথাটা বলা হয়েছে তখন মেয়েটা ওইখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। কেন, একটা মেয়ের জীবনে দুটোই মানুষ খুব ইম্পর্টেন্ট, একটা সন্তান আর একটা ওর হাজবেন্ড। সে কি বা করতে পারে, সে বলছে স্যার আমি খেলতে চাই না। স্যারের একটাই কথা, খেলতে তো তোমাকে হবে, এটা জীবনের খেলা, এটা জীবনের সঙ্গে মেলাতে হবে। তখন অনেক ভেবে কি করলো, এটা ওর বেবিটার নামটা বাদ দিয়ে দিল। আর যেই বেবির নাম বাদ দিল, পুরো গ্যালারি, পুরো ক্লাসরুম সারপ্রাইজড। কেন, বাচ্চাটাকেও বাদ দেয়। বাচ্চা তো পৃথিবীর সব থেকে দামি জিনিস। যখন ওকে এক্সপ্লেন করতে বললো, ও তখন একটা কথা বললো, আজকে হয়তো বাচ্চাটাকে আমি বড় করছি, কিন্তু একটা দিন থাকবে ওই বাচ্চাটা বড় হবে, নিজের জীবন কাটাবে, হয়তো আমাদেরকে রেখে, যেরকম আমি আমার বাবা মাকে বাদ দিয়েছি, একদিন তো ও হয়তো আমাদেরকেও বাদ দেবে, হ্যাঁ কি না? ও জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের অত খোঁজও নেবে না। ও তাহলে তখন সবাই বলবে তুমি হাজবেন্ডের নামটা কিনে রাখবে। বলছে সন্তান হলো স্মার্ট ভ্যালু টিমের মতো, সন্তান হলো স্মার্ট ভ্যালু টিমের মতো, যাদেরকে লালন পালন করে বড় করবে, শিক্ষা দিয়ে বড় করবে। এরকমও হতে পারে তারাও একদিন হয়তো ভুলবে যে হাতটা ছেড়ে চলে যেতে পারে, হ্যাঁ কি না? তারাও হয়তো একদিন হয়তো
বিশ্বাসঘাতকতা করে দিতে পারে, তাহলে হাজবেন্ডটা মানে হাজবেন্ড না, বলছে হাজবেন্ড এমন একটা মানুষ যে আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে, আমার দুঃখে, আমার সুখে, আমার কষ্টে, আমার মরণে, আমার বাঁচনে সবেতেই থেকে যাবে। আর এই হাজবেন্ডটা হাজবেন্ড না, এই হাজবেন্ডটাই হলো আমাদের সিনিয়র, যে আমাদেরকে বিপদে আপদে সবাই ছেড়ে যাবে, সবাই আমাকে ভুল বুঝবে, কেউ আমার সাথ দেবে না, কিন্তু এই মানুষটা আমার জন্য সারা জীবন দাঁড়িয়ে থাকবে। শুধু একটা কথা বলবে, তুই পড়ে গেছিস, উঠে দাঁড়া, আমি তোমার জন্য আছি, সারা দুনিয়ায় দাঁড়ানো হয়ে যা, তুমি আমার জন্য, আমি তোমার জন্য আছি। তুমি আগে বলো, জায়গা বানাও, আর সারা পৃথিবীকে দেখিয়ে দাও ইউ ক্যান ডু এভরিথিং। তুমি কিছু যদি জায়গা বানাতে পারো, তাহলে হারানো ভালোবাসা, হারানো ভাই বোন, হারানো সম্মান, হারানো বন্ধু বান্ধবী সব তোমার পায়ের তলায় এসে পড়বে। সেই জন্য একটা কথা বুঝতে হবে, প্ল্যাটফর্ম পেয়ে গেছি, স্মার্ট গুরু পেয়ে গেছি, তার সঙ্গে লাগবে একটা গুরু। আর গুরু আমরা পেয়ে গেছি, যে টিম থেকে বিলং করি সেখানে গুরুর অভাব নেই, না? গুরু আমরা পেয়ে গেছি, টেনশন নেই। আমরা স্মার্ট গুরুতে আমরা আমাদের ট্যালেন্টে কিচ্ছু করিনি, কারণ যদি ট্যালেন্ট থাকতো তাহলে স্মার্ট গুরুতে আসার আগে কোনো রেকর্ড বানিয়ে রাখতাম, হ্যাঁ কিনা? রেকর্ড বানাতে পারিনি মানে কোনো ট্যালেন্ট নেই। আজকে যা পেয়েছি, যা হয়েছে সব স্মার্ট ভ্যালুর জন্য, স্মার্ট ভ্যালুর সিনিয়রদের জন্য, কারণ এছাড়া পুরো আমরা বিগ জিরো। আজকে আমাদের সাকসেস কিন্তু কারোর অবদান থাকে, আমাদের জায়গাটাতে কারোর অবদান থাকে, সেটা হলো আমাদের সিনিয়রদের। তো এই সিনিয়র যদি একটা পেয়ে তাকে আগ্রহ ধরতে হবে, তাদেরকে হাতছাড়া করলে হবে না, তার সঙ্গে থেকে যেতে হবে আর আগে বাড়তে হবে। তবে লাস্ট আমি আরেকটা কথা বলে, জানি অনেকটা টাইম হয়ে গেছে, তাহলে লাস্ট একটা কথা বলতে চাই। আজকে আমাদের এই যে আমরা ফেমাস হই, এই যে আমরা আমাদেরকে এত যে ভালোবাসা, এত যে রেসপেক্টের জায়গা, এটাও কিন্তু আসে যেমন আমাদের গুরুর প্রয়োজন, তেমন আমাদের একটা ওয়ান্ডারফুল টিমের জন্যও আসে, হ্যাঁ কিনা? আমাদের একটা ওয়ান্ডারফুল টিম আছে বলে তো আমাকে বুঝতে হবে যে মানুষগুলো আমাকে ভরসা করে আসছে, যে মানুষগুলো আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকেও সেম জায়গাটা বানিয়ে দেওয়ার, হ্যাঁ কিনা? তাহলেই ওটা লিডারশিপ, হ্যাঁ কিনা? নিজে যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গাটা আরেকটা মানুষকে বানিয়ে দিতে হবে। পারবো? আজকে আমি একটা গরিব ঘরের মেয়ে, আমাকে যদি ইন্ডাস্ট্রি সিনিয়র এত বড় জায়গা দিতে পারে, তাহলে আমারও কিছু নৈতিক কর্তব্য থাকে যে আমার টিমে 2-4টে ছেলে মেয়ে আছে, দুজনেই থাকবে, তাদেরকে আমি সেম জায়গাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্যাজুয়াল হলে হবে না। যে গার্জেনগুলো আমাকে ভরসা করে আজকে 2টো বাচ্চাকে দিয়েছে, তাদেরকেও সেম জায়গাটা দিতে হবে, সেম পজিশনটা বানিয়ে দিতে হবে, তারপরে কিন্তু আমরা গুড হিউম্যান। ওকে? ভালো মানুষ হতে হবে, ভালো জায়গা বানাতে হবে, ভালো পজিশন বানাতে হবে। ওকে? পারবো? আর ক্লাসটা ফাটিয়ে করতে হবে, আর সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমার যাদেরকে বলেছিলেন নালায়ক, তারাই আজকে নায়ক হয়ে বসে আছে। একদম?